আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আমাদের এক্সক্লুসিভ কন্টেন্টগুলোর আর্লি অ্যাক্সেস পেতে জয়েন করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আজ আপনাদের বলবো বসাক বুক স্টোরসের কথা, আমাদের এই ভিডিওর পাবলিশিং পার্টনার। সামনেই তো বইমেলা আসছে, আর আমাদের পাঠক বন্ধু বান্ধবদের জন্য রয়েছে বিশেষ সুখবর। বসাক বুক স্টোরসে এই বছর আন্তর্জাতিক বইমেলায় মুক্তি পেতে চলেছে প্রায় 30টিরও ওপর নতুন বই। সমস্ত বইয়ের তথ্য আপনারা পেয়ে যাবেন বসাক বুক স্টোরসের ফেসবুক পেজে। তারই মধ্যে দুটি বই সম্পর্কে আমি এখন বলবো। প্রথম বই নিশিজনী, রচনা তীর্থপ্রতিম দাস। 20 বছরের সাধনায় বজ্রযান, বৌদ্ধ ধর্ম এবং তন্ত্রের সঙ্গে কোয়ান্টাম বিজ্ঞানের মিলন ঘটিয়ে এক ভয়ঙ্কর সম্ভাবনার দ্বার খুলে দিল অমিত প্রতিভাধর রহস্যময় এক মানুষ। নাম তার অনুপম রত্ন সম্ভব। প্রিয় পাঠক, বইটা হাতে নিন আর ধর্ম ও তন্ত্রের সঙ্গে বিজ্ঞানের অদ্ভুত মেলবন্ধনের সাক্ষী হন। আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2025-এ দুটি খণ্ডে বসাক বুক স্টোরসের হাত ধরে প্রকাশিত হতে চলেছে নিশিজনী। দ্বিতীয় বই ভয় প্রহর, রচনা সৌভিক চক্রবর্তী। এই গল্প সংকলনের পরতে পরতে ভাঁজে ভাঁজে লুকিয়ে রয়েছে ভয়। পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে তা এসে উপস্থিত হবে আপনার সামনে, শিরদাঁড়া দিয়ে বইয়ে দেবে অস্বস্তির ঠান্ডা স্রোত। বইটা হাতে তুলে নিন প্রিয় পাঠক, আর নিবিড়ভাবে পরিচিত হন আতঙ্কের বহুমাত্রিকতার সঙ্গে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2025-এ বসাক বুক স্টোরসের হাত ধরে প্রকাশিত হতে চলেছে ভয় প্রহর। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন মিতালি হোমের কলম থেকে একটি ভয়ের গল্প, ভয় দেখানো বারণ। আজকের গল্প পাঠ আমি সায়ন্তন, সমগ্র পরিবেশনা ও পরিচালনায় টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প মিতালি হোমের কলম থেকে ভয় দেখানো বারণ। আজকের গল্পের স্থান হরিয়ানার গুরগাঁও। দিল্লি হরিয়ানা সীমান্তের খুব কাছের এই জেলা খুব কম সময়ের মধ্যেই তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসেবে সারা ভারতের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে নজর কেড়ে নিয়েছে সকলের। শুধু তাই নয়, ভারতের তৃতীয় বৃহত্তম আর্থিক ও ব্যাংকিং হাব এটি। উপার্জনের তাগিদে আসা মানুষগুলোর কাছে যেন এক স্বপ্ন শহর হয়ে দাঁড়িয়েছে। অনেক বহুজাতিক সংস্থার কর্মকাণ্ড এই অঞ্চল থেকেই সঞ্চালনা হয়ে থাকে। সারা ভারতের বিভিন্ন স্থান থেকে কমবয়সী অনেক ছেলে মেয়ে রুজি রোজগারের জন্য ছুটে এসে বাসা বেঁধেছে এই ছোট্ট শহরে। তারা যে সবাই উচ্চশিক্ষিত তা নয়, ড্রাইভার, পিয়ন বা অফিসের ছোটখাটো কাজ করার জন্য বেশ কিছু অল্প শিক্ষিত এবং অনুচ্চবর্গীয় শ্রেণীর প্রবাসী লোক বাস করেন এখানে। এমনই একজন হলেন অশ্বিন পাণ্ডে, আর 5 জনের মতো সেও এখানে এসেছিল উপার্জনের আশায়। এই শহর তাকে নিরাশ করেনি। মাধ্যমিক পাশ করে এখানে ড্রাইভারের কাজে যোগ দেয় অশ্বিন। তার মালিক ছিল আইটি সেক্টরের উচ্চ পর্যায়ের এক অফিসার। বেশ চলছিল দিনগুলো। দেশের বাড়ির কথা মনে পড়লেও ওর রোজগারের টাকায় যে পরিবারের সকলে একটু আরামে থাকতে পারবে, এটা ভেবেই সুখ ছিল মনে। সেই দিনটা ছিল অমাবস্যার রাত। অশ্বিনের মালিকের অ্যাপার্টমেন্টের সামনে অপেক্ষা করছিল অশ্বিন। রাত 1:45 সময় অনেক লোকের জমায়েত। ছাদ থেকে একটা মানুষের শরীর নিচে পড়ে রক্ত ছিটিয়ে পড়েছে চারিদিকে। পরনের জামা কাপড় এমনভাবে রক্তে ভিজে গেছে যে সেটার আসল রং ঠাউর করা বেশ কঠিন হয়ে পড়েছে। মুখ থুবড়ে পড়ার কারণে মুখটা দেখা যাচ্ছে না তার, তবে পেছন থেকে বোঝা যাচ্ছে বয়স খুব জোর 25-এর মধ্যে, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি মতো হবে, বেশ সুঠাম চেহারা। এটা পরিষ্কার পুলিশ কেস, তাই আর কেউ এগিয়ে যাওয়ার সাহস দেখালো না। মানুষটা বেঁচে আছে কিনা তাও কেউ দেখতে চাইল না। মুর্শিদাবাদের মেধাবী ছাত্র সঞ্জীব নতুন এসেছে গুরগাঁওতে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত সে। এখন ওদের অফিসের এলাকা থেকে একটু দূরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে। অজানা শহরে সঙ্গী বলতে চিত্তরঞ্জন ও সৌমক।
এখানে আসার পরে প্রথম প্রথম এখানকার খাবার খেতে খুব কষ্ট হতো সঞ্জীবের। বাড়ির খাবার খুব মিস করত। তারপর সময়ের সাথে সাথে কর্মসূত্রে আলাপ হলো ওদের দুজনের সাথে। একসাথে কাটানো বেশ কিছুটা ভালো সময় এতদিনে ওদের তিনজনকে এক সুতোয় বাঁধতে সক্ষম হয়েছে। চিত্তরঞ্জন আর সোমক স্কুল থেকেই একে অপরকে চিনত। প্রথম থেকেই ওরা ভাড়ার ফ্ল্যাটে নিজেরাই রান্না করে খেত। আগামীকাল ওদের তিনজনের ছুটি আছে। এখানের ক্যান্টিনের রান্না খেতে সঞ্জীবের কষ্ট হচ্ছে জেনে কাল সঞ্জীবকে ওদের ফ্ল্যাটে থাকতে বলেছিল চিত্তরঞ্জন ও সৌম্য। এখানে এসে এই অচেনা অজানা পরিবেশে এদের দুজনকেই খুব আপন মনে হয়েছে। ঝিঙে পোস্ত, মুগ ডাল আর পোস্ত ছিটিয়ে আলু ভাজা অনেক দিন পর তৃপ্তি করে খেয়েছে আজ সঞ্জীব। তার মা এমনই সব পদ রান্না করে খাওয়াতো ওকে। এই অনাত্মীয়ের দেশে এরাই যেন এখন সঞ্জীবের আত্মার আত্মীয়। তাই তো এখানে এসে ঘরোয়া বাঙালি ঘরে তৈরি খাবারে তার মন বড় তৃপ্ত আজ। রাতে তিনজনের আড্ডা খুব জমে উঠল। সাথে ছিল ঘরে বানানো চিকেন পকোড়া। খাওয়া শেষে তুমুল বৃষ্টি নামল। বৃষ্টিমুখর রাতে নির্ভেজাল বাঙালি আড্ডা কি কখনো ভূতের গল্প ছাড়া সম্পূর্ণ হতে পারে? তাই তো খাবার পরে তিন বন্ধুর আড্ডায় সহজেই জায়গা করে নিল ভূতের গল্প। চিত্তরঞ্জন আর সৌম্য ভূতের গল্প বেশ উপভোগ করলেও সঞ্জীব যেন ঠিক সহজভাবে মেনে নিতে পারল না ব্যাপারটা। সঞ্জীবকে দেখে চিত্তরঞ্জনের বেশ অশান্ত মনে হলো। উত্তেজিত হয়ে সৌম্য বলল, আচ্ছা শোন না, বলছি আমরা তো আজ তিনজন আছি, প্ল্যানচেটে তো বিজোড় সংখ্যা লোক দরকার। এই চল আজ প্ল্যানচেট করি। ওসব করলেই হয় না, কিছু নির্দিষ্ট নিয়ম মেনে ওসব কাজ করতে হয়। কি দরকার? এমনিই তো বেশ আছি, অকারণে এসব করার কোনো মানে হয় না। ছাড় না সৌমক, এমনিই বেশ আড্ডা চলছে। এই তুইও ভূতে ভয় পাস নাকি রে? হ্যাঁ, আমরা তো এর আগে কতবার ভূতের গল্প করেছি। ওই তখন তো বলিস না কিছু। আজ কি তো সঞ্জীবের ছোঁয়া লাগলো নাকি? এই এই বিষয়টা বাদ দে না, অন্য কোনো গল্প কর না তোরা। ছাড় না সৌমক, সঞ্জীব যখন মানা করছে কথা শোনোর। শেষমেশ ভূতের জন্য কি বন্ধুত্ব নষ্ট করবি? এত ছোট ব্যাপারে বন্ধুত্ব নষ্ট হলে সেই বন্ধুত্ব না রাখাই ভালো হয়। তুই কি ভূতের ভয় পাস সঞ্জীব? এমন ভয় পেলে তো এই ফ্ল্যাটে রাত কাটাতেই পারবি না। এখানে অনেক কিছু অস্বাভাবিক ঘটে যা আপাতদৃষ্টিতে ভৌতিক মনে হবে। সৌম্য অবজ্ঞার সুরে বলল, ভূত বলে সত্যি কিছু আছে বলে তোর মনে হয়? হ্যাঁ, যত সব গাঁজাখুরি গল্প। তবে এমন পরিবেশে মনোরঞ্জন কিছু একটা করা যেত, জানিস তো? তোদের জ্বালাতে সেগুড়ে ভালো। সঞ্জীব এবার একটু আত্মবিশ্বাস ফিরে পেয়ে বলল, দেখ সৌমক, তেনারা আছেন কিনা সেই তর্কে আমি যেতে চাই না। থাকলেও তেনারা তেনাদের মতো করে থাকুক আর আমরা আমাদের মতো করে থাকি। তেনারা যদি সত্যি কখনো আমাদের বিরক্ত করতে আসে, তবে আমাদের যেমন বিরক্ত লাগে, আমরা বিরক্ত করলে তাদেরও তো অসুবিধা হয়। এই এই এক মিনিট, কি বলতে চাস? হ্যাঁ, আমরা তাদের কারো একজনকে ডাকবো, তাই তো? আর অন্য কেউ একজন আমাদের সামনে এসে হুকুম মেরে আঁকা বলে আমাদের সামনে এসে দাঁড়াবে। দেখ, সত্যি মিথ্যে জানি না, তবে আমার এক বৌদির মুখে শুনেছিলাম যে বিয়ের আগে একবার বৌদিরা সব কাজিন মিলে এভাবেই একবার প্ল্যানচেট করেছিল। সৌম্য হতাশ কণ্ঠে বলল, শোনা তবে সেই গল্প দুধের স্বাদ ঘোলেই মেটাই। তোর কোনো অসুবিধা নেই তো সঞ্জীব? বল শুনি। এতে যদি সৌমকের একটু কষ্ট লাঘব হয়, একটু যদি ওর বোধোদয় হয়। এই এই শোন, তোরা যা ইচ্ছে শোনাতে পারিস, কিন্তু আমাকে ভূতের অস্তিত্ব বিশ্বাস করাতে পারবি না। আবার তোরা তর্কে জড়াচ্ছিস কেন? আমার বৌদির গল্প শোন। আরে তর্ক কে করছি? তর্ক আমি করছি। তোরাই জোর করে আমাকে এমন কিছু বিশ্বাস করাতে চাইছিস যা আমি মন থেকেই বিশ্বাস করি না। এবার মন থেকে বিশ্বাস না করলে আমি তোদের শুধুমাত্র কথার উপর ভিত্তি করে কেন বিশ্বাস করবো বল? আচ্ছা ছাড়, এসব বাদ দে, তোর গল্পটা হোক, চ শুনি। বৌদি তখন সদ্য যৌবনে পা দিয়েছে, বয়স 16-র কাছাকাছি। বৌদিদের জয়েন্ট ফ্যামিলিতে ভাই ফোঁটার আয়োজন বেশ বড় করেই হয়। সেই উপলক্ষে সবাই কালী পুজোর দিন থেকেই আসতে শুরু করে। সেবারও তার অন্যথা হয়নি। পিঠোপিঠি সব ভাই বোন মিলে কথা বলতে বলতে হোস্টেলে থাকা মেজদাদা বলল,
সে প্ল্যানচেট করতে শিখেছে হোস্টেলে। ব্যাস, বাকি সব ভাই বোনেরা ছেঁকে ধরল প্ল্যানচেট করার জন্য। অবশেষে দাদা রাজি হলেন। শর্ত একটাই, ভয় পেলে চলবে না, আর এই কাজ শুরু হবার পর শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠে যেতে বা হাত ছাড়তে পারবে না। তখন সদ্য যৌবনে সকলের উৎসাহ তুঙ্গে। সকলে রাজি হওয়াতে শুরু হলো প্রাথমিক আচারের প্রস্তুতি। জানলা দরজা বন্ধ করে দেয়া হলো, যেন মাঝে কেউ এসে না পড়ে সেদিকে নিশ্চিত করতে হবে। যদিও তখন রাত অনেক হয়েছে, কারোর আসার সম্ভাবনা নেই বললেই চলে। বড়রা সকলেই ততক্ষণে ঘুমের দেশে বিচরণ করছেন। আচার শুরু তো হবে। এখন প্রশ্ন হলো, কাউকে উদ্দেশ্য করে তো আহ্বান করতে হবে, কিন্তু কাকে ডাকা হবে? সেই বছরেই পাশের বাড়ির এক কাকুর অকাল মৃত্যু হয়েছে। বৌদিদের রাঙা দিদি প্রস্তাব দিল তাকেই আহ্বান করা হোক। সকলে রাজি হয়ে সেই ব্যক্তিকে আহ্বান করতে লাগল। বেশ অনেকক্ষণ পরে ঘরের পরিবেশ যেন গুমোট হতে লাগল, তবু কেউ আচার থামাল না। আরও কিছুক্ষণ পর মোমবাতির শিখাগুলো হাওয়া ছাড়াই নড়ে উঠল। কালী পুজোর হালকা হিমেল বাতাসে ঘরে ফ্যান চালানো দরকার ছিল না বলে ফ্যান চলছিল না। দরজা জানলা দিয়ে হাওয়া আসার সম্ভাবনাও নেই। বৌদির থেকে বছর 5-এর ছোট মামাতো এক বোন চোখ বন্ধ করেই কেমন যেন গো গো শব্দ করতে শুরু করল। মেজদাদা বলে উঠলেন, উনি এসে গেছেন। সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। দাদা নিজেও বেশ ভয় পেয়েছেন, তবু সাহস করে বললেন, কেউ ভয় পাবি না, কোনো একটা প্রশ্ন করতে হবে ওনাকে। কে কি প্রশ্ন করবি কর। বৌদির শেষ দাদা পড়াশোনায় তেমন ভালো ছিলেন না। তার মন ছিল আঁকায়, কিন্তু বাড়ি থেকে ভালো রেজাল্টের জন্য বেশ চাপ দেওয়া হচ্ছিল সে সময় তাকে। সে দাদা জিজ্ঞেস করলেন, আমি কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো? অমনি বৌদির বোন একটা কাগজে কাঁপা কাঁপা অক্ষরে লিখল, NO নো। বড় দিদির বিয়ের দেখাশোনা চলছিল। সে আবার একটা ছেলেকে ভালোবাসত। তার রোজগার ছিল না বলে বাড়িতে কিছু বলতে পারছিল না। সেই দিদি জিজ্ঞেস করল, আমি যাকে ভালোবাসি তার সাথে কি আমার বিয়ে হবে? বৌদির বোন এবারেও একইভাবে লিখল, নো। সেই সময় বৌদির 92 বছর বয়সী ঠাকুমা প্রায় অসুস্থ থাকতেন, আবার ওষুধ খেয়ে সেরেও উঠতেন। এবার বৌদি তার সুস্থ হবার কথা না জানতে চেয়ে বলে বসলেন, আমাদের ঠাকুমা কবে মারা যাবেন? সাথে সাথেই ওনার বোন কাগজে একটা তারিখ লিখল। সবাই দেখল তারিখটা ছিল ভাইফোঁটার ঠিক পরের দিনে। বৌদির পিস্তত বড়দাদা উঠে দাঁড়ালেন, বললেন, কি যা তা লিখছিস বুনু? দিদা তো একদমই সুস্থ আছেন, তিনি কেন কদিন পর মারা যাবেন? বন্ধ করে সব, আমি সব কিচ্ছু মানি না। কথা শেষ করেই সেটা চারপাশে কাটা গুন্ডি থেকে বের হয়ে গেল। মেজদাদা, যার তত্ত্বাবধানে সকলে প্ল্যানচেট করতে বসেছিল, সে বাধা দিলেও বড়দা শুনল না। বড়দাদা ঘর থেকে বের হয়ে যেতেই মেজদাদা বলে উঠলেন, এটা ঠিক হলো না। প্ল্যানচেট করলে যে আত্মাকে ডাকা হয়েছে তাকে মুক্তি দিতে হয়, না হলে সে ক্ষতি করে দেবে। তো শেষ পর্যন্ত কিছু হলো? সেটাই তো বলছি। ভাইফোঁটার পরদিন সকাল থেকেই সব ভাই বোনেরা মিলে পালা করে বৌদির ঠাকুমাকে চোখে চোখে রাখছিল। রাত পর্যন্ত সব ঠিক ছিল। সকলের সাথে কথা বলে রাতের খাওয়া খেয়ে ঠাকুমা ঘুমাতে চলে গেলেন। সব ভাই বোনেরা নিশ্চিন্ত হলো। বড়দা বলল, দেখলি তো, কিছুই হলো না। ওসব বুজরুকি ছাড়া না আর কিচ্ছু নয়। তোরা বেকার ভয় পাচ্ছিলিস। আরে আমিও তো তাই বলছি, যে লিখছিল তারা হয়তো দরজা জানলা সব কিছু বন্ধ করে ওই মোমবাতি জ্বালানো ঘরের মধ্যে থাকতে অসুবিধা হচ্ছিল, আর সেইটাকেই হয়তো সবাই ভূত ভেবে ভয় পেতে শুরু করেছে। দম বন্ধ পরিবেশে শরীর খারাপ হয়ে গেছিল, আর এটাকেই সকলে ভূত ভেবে ভয় পাচ্ছে। তারপরের ঘটনাটা শোন আগে। আচ্ছা বল, শুনি, কি বলবি? রাত 11:30টার সময় ঠাকুমার সাথে যে কাজের মাসি সুতো, সে সকলকে ডেকে আনলো ঠাকুমার ঘরে। ছোটদের ওই ঘরে ঢুকতে দেওয়া হয়নি। রাত ঠিক 12:05 আগে ঠাকুমা মারা গেলেন সকলের সামনে।
এটা তো কোনো কোইন্সিডেন্সও হতে পারে। হতেই পারে, তবে মেজদার কথা মতো ওই বাড়িতে আরও একটা অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল ঠিক তার দুদিন পরেই। বৌদির ছোট পিসির 6 বছরের মেয়ে পুকুরে ডুবে মারা যায়, আর বড়দা মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। সকলকে বলতে থাকে সে নাকি পাশের বাড়ির মৃত সেই কাকুকে দেখেছে বুনুকে জলে ডুবিয়ে মারতে, অথচ সে তখন বাজারে ছিল। বাজারে হঠাৎই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর থেকেই এসব ভুল বকতে থাকে। অনেক চিকিৎসার পরেও সে আর ঠিক হয়নি। চিত্তরঞ্জনের কথার শেষ হওয়ার পরেও বেশ কিছুক্ষণ সকলে মাথা নিচু করে নীরব হয়ে রইল। কারোর কাছেই এখন বলার মতো কোনো শব্দ নেই। নীরবতা ভেঙে সঞ্জীব বলল, এই আমার খুব ঘুম পাচ্ছে, চল ঘুমোতে যাই এবার। হ্যাঁ রে, চল ঘুমাই, কাল আবার অফিস যেতে হবে। আজ সঞ্জীবের নাইট ডিউটি পড়েছে। 2 দিন বেশ ভালো সময় কাটল চিত্তরঞ্জন আর সৌমকের সাথে। আজ আবার তাকে নিজের ডেরায় ফিরে যেতে হবে, আবার সেই পুরনো খাবার। আর ভাবতে পারল না। ভেবে কি লাভ? এখানে যতদিন আছে ততদিন তো এই খাদ্য গ্রহণ করেই জীবন ধারণ করতে হবে সঞ্জীবকে। সৌমক সকালে বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে। চিত্তরঞ্জনের আজ ছুটি, তাই বাজারের দায়িত্ব আজ তার। সঞ্জীবকে দরজা ভেতর থেকে বন্ধ করে অফিসের জন্য তৈরি হতে বলে চিত্তরঞ্জন গেছে বাজারে। সঞ্জীবের অভ্যেস মতো অফিসে যাওয়ার আগে স্নানের ঘরে ঢুকল। গায়ে সবে সাবান দিয়েছে এমন সময় শুনতে পেল কেউ যেন চাপা গলায় কিছু বলছে, তবে কথাগুলো স্পষ্ট নয়, ভাষাটাও চেনা লাগলো না। এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে আবার কাজে মনোনিবেশ করল সঞ্জীব। হঠাৎই বাথরুমের লাইটটা কিছুক্ষণ দপদপ করে শেষে নিভে গেল। কাল রাতে চিত্তরঞ্জনের বলা কথাগুলো মনে পড়তেই হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। তবে কি চিত্তরঞ্জন এসব ঘটনার কথাই বলছিল? তাড়াতাড়ি গায়ে জল ঢেলে বেরোবে বলে ঠিক করল সঞ্জীব। কথাতেই বলে তাড়াতাড়ির কাজে বাড়াবাড়ি। সঞ্জীবের সাথেও তাই হলো। শাওয়ারের জল গেল বন্ধ হয়ে। এমন পরিস্থিতির জন্য বিন্দুমাত্র তৈরি ছিল না সঞ্জীব। বালতিতে পড়ে থাকা 1 মগ জলে কোনোক্রমে সাবানটা ধুয়ে দেখল একটা লাল রঙের আলো বাথরুমের দেওয়ালে দ্রুত ঘোরাফেরা করছে। এই আলোর কোনো উৎস সঞ্জীব খুঁজে পেল না। এমন সময় পেটে খুব ব্যথা শুরু হলো ওর। ছোটবেলা থেকেই এমন ব্যথা সঞ্জীবের হয় যখন সে খুব টেনশন করে অথবা ভয় পায় তখন। এরপর যা যা হবে তার পরিণতি ভেবে এই অল্প পরিচিত ফ্ল্যাটে একা সঞ্জীব একটু ভয় পেয়ে গেল। সাবান লেগে থাকা গা গামছা দিয়ে আলতো করে মুছে কোমরে গামছা জড়িয়ে কাঁপা কাঁপা পায়ে বেরোতে গিয়ে দেখল বাথরুমের আলো নিজে থেকেই জ্বলে উঠল। একই সাথে শাওয়ারের জল আবার আগের মতো পড়তে শুরু করেছে। আর সামলাতে পারল না সঞ্জীব নিজেকে। বাথরুমের দরজার লক খুললেও নির্জন ফ্ল্যাটের বাথরুমের দরজার সামনে অজ্ঞান হয়ে গেল সে। চিত্তরঞ্জন বাজার থেকে ফিরে কলিং বেল বাজিয়ে অপেক্ষা করছে। বেশ কয়েকবার বেল বাজানোর পরেও কেউ দরজা খুলল না। পায়ের আওয়াজে পেছন ফিরে দেখল সৌমক খুব উল্লাসিত মনে ফ্ল্যাটের দিকে আসছে। সৌমককে এত আনন্দিত দেখে চিত্তরঞ্জন জিজ্ঞেস করল, মনে এত আনন্দ কিসের তোর? ভিতরে চ, নিজেই জানতে পারবি। আমার 2 হাতে বাজার, তোর চাবিটা দিয়ে দরজা খোল। আমি এখন না আসলে কি করতিস? আমি যখন বের হলাম তখন তো ঘরে সঞ্জীব ছিল, তাই আমি আর চাবি নিয়ে বের হইনি। বেশ চিন্তিত হয়ে বলল চিত্তরঞ্জন। এতবার বেল বাজাচ্ছি, কেন যে খুলছে না ছেলেটা? গিয়ে দেখ, হয়তো খাটের তলায় লুকিয়ে বসে আছে। চিত্তরঞ্জন ভীষণ অবাক হয়ে বলল, খাটের তলায় কেন লুকাতে যাবে সঞ্জীব? ভিতরে চ, সব বলছি। সৌমক চাবি বের করে দরজা খুলতে উদ্যোগী হলো, কিন্তু চিত্তরঞ্জনের মনে কু ডাকতে লাগলো। চিন্তা ও রাগ মিশ্রিত কণ্ঠস্বরে সৌমককে জিজ্ঞেস করল, সত্যি করে বল সৌমক, তুই কি করেছিস সঞ্জীবের সাথে? এই এমনভাবে কথা বলছিস কেন?
এমন করে বলছিস যেন আমি সঞ্জীবকে খুন করে ফেলেছি। সঞ্জীব তো আমারও বন্ধু, ওর কোনো ক্ষতি আমি চাইবো না। আর আমি জানি না এমন কথা তোর মাথায় আসছে কি করে। এই ফ্ল্যাটের দরজা খুললেই বাথরুমের দরজা দেখা যায়। সৌমক দরজা খুলতেই ওরা দুজনে দেখল বাথরুমের দরজার সামনে সঞ্জীব পড়ে রয়েছে। শরীরের বেশিরভাগটাই বাথরুমের ভেতরে, মাথা আর একটা হাত ওপর দিক করে মেঝেতে পড়েছে। প্রধান দরজা থেকে শরীরের এইটুকু অংশই দৃশ্যমান। অপ্রত্যাশিত কিছু একটা দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকলেও এই দৃশ্য দেখবার আশা একদমই করেনি চিত্তরঞ্জন। দরজার কাছ থেকেই চিৎকার করে ওঠে সে, সঞ্জীব! সৌমকের অবস্থাও তথৈবচ। এই দৃশ্য দেখে এক নিমেষে তার মনের সমস্ত উল্লাস অন্তর্হিত হল। চিত্তরঞ্জন বাজারের সমস্ত জিনিস এক কোণে ফেলে ছুটে গেল সঞ্জীবের দিকে। সৌমকও চিত্তরঞ্জনের পিছু নিল। কাছে গিয়ে দেখল সারা গায়ে তখনও সাবানের ফেনা শুকিয়ে আছে সঞ্জীবের। শাওয়ারের জল পড়ে সারা বাথরুম সহ সঞ্জীবের শরীরের নিচের অংশ আর পরনের গামছা ভিজে গেছে। চিত্তরঞ্জন সঞ্জীবের মাথাটা তুলে নাকের কাছে হাত দিয়ে দেখল তখনও নিঃশ্বাস চলছে, তবে সারা শরীর খুব ঠান্ডা হয়ে গেছে। শরীর ঠান্ডা, তবে বেঁচে আছে। কপালের ডান দিকে কেটে রক্ত পড়ছে। সৌমক বাথরুমের ভেতর ঢুকে আগে শাওয়ারের জল বন্ধ করল। চিত্তরঞ্জনকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তুই মাথার দিকটা ধর, আমি পায়ের দিকটা ধরছি, ঘরে নিয়ে চ আগে। এই ভিজে গায়ে নিয়ে গেলে তো বিছানাও ভিজে যাবে। আমি ওর কোমরের গামছা খুলে ওর ওই সাবান মুছিয়ে দিই, তারপর নিয়ে যাব। আচ্ছা তুই ততক্ষণ ওই সব কম্বলগুলো বের কর, একটা পাতলা কম্বল বিছানার ওপর পেতে দে, বাকিগুলো ওপর থেকে দিয়ে দেবো। দুজনে দুজনের নির্ধারিত কাজ সেরে ফিরে এসে সঞ্জীবকে তুলে নিয়ে গেল বিছানায়। চিত্তরঞ্জন সব কম্বল একে একে সঞ্জীবের গায়ে চাপিয়ে দিতে লাগলো। সৌমক রান্নাঘরে গিয়ে কিছুটা তেল গরম করে আনলো। সেই তেল নিয়ে সৌমক পায়ের তলায় আর চিত্তরঞ্জন সঞ্জীবের দু হাতে ঘষতে লাগলো। ডাক্তার ডাক সৌমক। বাড়িতে আসার মতো ডাক্তার কোথায় পাবো? একটু যদি জ্ঞান ফেরে তবে গাড়ি বুক করে নিয়ে যেতে পারি। এভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে নিয়ে যাওয়া সম্ভব নয় ভাই। চিত্তরঞ্জন গম্ভীর গলায় প্রশ্ন করল, এবার সত্যি করে বলতো, কি করেছিস সঞ্জীবের সাথে? বিশ্বাস কর চিত্ত, আমি কখনো কোনো ক্ষতি করতে চাইনি। ঘরে ফিরে দেখলাম সামনে তোর জুতো নেই, শুধু সঞ্জীবের জুতো আছে। সঞ্জীব যে ঘরে একা সেটা বুঝতে আমার বাকি রইল না। বাইরে থেকে বাথরুমে কল খোলার আওয়াজ পেলাম, ভাবলাম সঞ্জীব নিশ্চয়ই বাথরুমে আছে। কাল রাতেও ভূতের ভয় পেয়েছিল, সেটা মনে পড়তেই একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল আমার মাথায়। সিঁড়িতে মিস্টার জৈনের সাথে দেখা হলো। ওনাকে বুদ্ধি করে বললাম যে ফ্ল্যাটের জলটা কিছুক্ষণ বন্ধ করতে, বাথরুমের কল খারাপ হয়ে গেছে, তাই কল পাল্টাবো। নিচে নেমে আমাদের মেন মিটার থেকে ফিউজ খুলে পকেটে নিয়ে চলে গেলাম অধনির্মিত ফ্ল্যাটের 3 তলায়। ওখান থেকে আমাদের বাথরুমের জানলা একেবারে সোজাসুজি পড়ে। আমার কাছে একটা স্ট্রং লেজার লাইট থাকে, সেই লাইটটার সাহায্যে বাথরুমের জানলা দিয়ে আলো ফেললাম বাথরুমের ভেতরে, যেন কোনো পোকা ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে ফিরে এসে আবার ফিউজ লাগিয়ে উপরে এসে তোর সাথে দেখা হলো। আমি জাস্ট একটু ওকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম। আমি ভাবতেও পারিনি যে আমি খুব অনুতপ্ত ভাই শোন না, মানে যা লাগে সব আমি দেবো, কিন্তু ওকে ঠিক করে দেবে। এক কাজ কর, অফিসে জানিয়ে দে সঞ্জীবের শরীর খুব খারাপ, আজ অফিস যেতে পারবো না। হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা তুই মালিশ চালিয়ে যা, গা কি গরম হচ্ছে আদৌ? সৌমকের কথা শুনে চিত্তরঞ্জন সঞ্জীবের কপালে হাত রেখে বলল, একটু গরম হয়েছে আগের থেকে। অফিসে ফোন করে ফিরে এসে সৌমক দেখল সঞ্জীবের জ্ঞান ফিরেছে। সঞ্জীবকে একটু সুস্থ দেখে সৌমক আর চোখের জল ধরে রাখতে পারল না, ছুটে এসে সঞ্জীবের হাত ধরে কেঁদে ফেলল। এমন করিস না সৌমক, সঞ্জীবের সবে জ্ঞান ফিরেছে, ওকে বিশ্রাম নিতে দে, এভাবে প্যানিক করিস না এখন। সৌমক কান্না জড়ানো গলায় বলল, আমাকে ক্ষমা করে দে সঞ্জীব, আমি গুরুত্ব না বুঝেই শুধু একটু মজা করতে গিয়ে তোর বিশাল বড় ক্ষতি করে ফেলেছি।
সঞ্জীব খুব মৃদু কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল, আমি তোর উপর রাগ করিনি রে, তবে তবে আমার সাথে যা করেছিস আর কারোর সাথে করিস না ভাই, আর কারোর সাথে করিস না। চল, যা হয়ে গেছে তা গেছে, এবার সব ভুলে যা দুজনেই। সোমক, তুই একটু সঞ্জীবের কাছে বস, আমি একটু দুধ গরম করে আনি, রাতে চিকেন স্যুপ বানাবো। ওকে? এই চিত্ত কিন্তু চিকেন স্যুপটা দারুণ বানায়, সব অবাঙালি রান্নায় ও একেবারে সিদ্ধহস্ত। আর বাঙালি রান্নায় সোমক এক্সপার্ট, সেটা তো কালকে রান্না খেয়েই বুঝেছিস নিশ্চয়ই। আমিও এক্সপার্ট, তবে রান্না করতে নয়, খেতে। তিনজনেই একসাথে হেসে ফেলল। এভাবেই সেই রাতের গুরুগম্ভীর পরিবেশকে লঘু করে দিল ভোজনরসিক বাঙালির চিরাচরিত প্রিয় বিষয় রান্না আর খাওয়া। গত 1 বছর ধরে সোমকদের অফিস নতুন একটা শাখা খোলার কথা ভাবছিল। 1 বছরের প্রচেষ্টার পর অবশেষে নতুন শাখার কাজ প্রায় শেষের দিকে। পারফরমেন্স দেখে এই নতুন অফিসের বেশ গুরুত্বপূর্ণ পজিশনে প্রমোশন পেয়েছে সৌমক ও চিত্তরঞ্জন দুজনেই। সঞ্জীব চাকরিতে ওদের দুজনের থেকে জুনিয়র, তারও ট্রান্সফার হওয়ার কথা আছে এই নতুন শাখায়। সৌমক অফিসের টেকনিক্যাল দিকটা দেখে, তাই নতুন শাখায় সকলকে স্থানান্তরিত করার আগে কিছু দরকারি পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব পড়েছে সৌমকের ওপর। সাথে থাকবে চিত্তরঞ্জন ও বিক্রম নামের আরও এক সহকর্মী। সেই মতো গত 1 সপ্তাহ ধরে এই শাখাতেই আসতে হচ্ছে সৌমকদের। বিল্ডিংটা ব্যস্ত শহরের এক কোণে, কিছু অ্যাপার্টমেন্টে লোক ছিল এককালে এই বিল্ডিংয়ে, এখন তার বেশিরভাগই বন্ধ থাকে। সৌমকদের অফিস একদম ওপরের তলা জুড়ে, শহরের প্রান্তে হওয়ার ফলে এখানকার জানলা দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করলে এখনও সবুজের আনাগোনা লক্ষণীয়। সব মিলিয়ে প্রকৃতির একটু ছোঁয়া পাওয়া নতুন অফিস সৌমকের বেশ মনে ধরেছে। সপ্তাহের প্রথম কটা দিন খুব সাধারণভাবেই কাটল। সমস্যার সূত্রপাত হলো যখন শুক্রবার রাতে অফিসে সৌমক একা থেকে কিছু কাজ গুছিয়ে রাখার সিদ্ধান্ত নিল। চিত্তরঞ্জন সাথে থাকতে চেয়েছিল, সৌমক প্রায় জোর করে তাকে ঘরে পাঠিয়ে দিয়েছে। রাতে কাজ করতে হলে সৌমকের দোসর হয় কফি। এখানে আশেপাশে তেমন কোনো দোকান না থাকায় নিজেই ফ্লাস্কে করে কফি বানিয়ে নিয়ে এসেছে। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে কফি ঢেলে নিল ফ্লাস্কের ঢাকনায়। জানলার সামনে দাঁড়িয়ে গরম কফিতে চুমুক দিতে দিতে অন্ধকারে মোড়া নির্জন প্রকৃতির রূপ উপভোগ করতে লাগল সৌমক। এমন সময় সে দেখতে পেল সামনের রাস্তা দিয়ে এক দীর্ঘাঙ্গী মহিলা ঘাগড়া পরে একাকী গুনগুন করতে করতে এগিয়ে চলেছে। এত দূর থেকে আলো আঁধারিতে তার মুখ দেখা সম্ভব নয়, তবু তার গুনগুন শব্দ কেমন যেন মোহাচ্ছন্ন করে ফেলতে লাগলো সৌমককে। এক দৃষ্টিতে তাকিয়েছিল সৌমক পথের মহিলার দিকে। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর তার পথের মাঝের সামান্য অংশে একটা গাছ এসে পড়ায় মহিলাটিকে আর দেখা গেল না। তার মধুর গুনগুনও নিমেষে বন্ধ হয়ে গেল। এতক্ষণ শান্ত থাকা সৌমক আচমকাই খুব অস্থির হয়ে পড়ল। গাছটা পার করার পরের দৃশ্যমান পথে আর সেই মহিলাকে দেখতে পাওয়া গেল না। গাছের আড়ালে যাওয়ার পর কি হলো মহিলার? এত রাতে একাকী এই মহিলা যাচ্ছেনই বা কোথায়? মহিলার কি কোনো বিপদ হলো? বাইরে খুব জোরে লিফটের দরজা খোলা এবং বন্ধ করার শব্দে ঘোর কাটল সৌমকে। এই পুরো ফ্ল্যাটটাই তো তাদের অফিস নিয়ে নিয়েছে। রাত 2টোর সময় তো এখানে কারোর আসার কথাই নয়, তবে এত রাতে লিফটে করে কে এলো? কিছুক্ষণ অপেক্ষার পর নিচে গিয়ে সরেজমিনে সবকিছু দেখে আসার সিদ্ধান্ত নিল সে। অফিসের বাইরে এসে দেখল লিফট নিজে থেকেই ওপরে এলো। কেউ যেন সজোরে লিফটের দরজা খুলল। সৌমক ভেতরে ঢোকার আগেই আবার একই রকমভাবে দরজা বন্ধ হয়ে নিচে চলে গেল। 4 বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তারপর হঠাৎ করেই সব শান্ত। ম্যানুয়াল লিফটের দরজা স্বয়ংক্রিয়ভাবে কি করে খুলল আর বন্ধ হলো তা সৌমক বুঝে পেল না। বোতাম টিপে লিফট ডেকে নিল।
একটু অপেক্ষা করলো যদি এবারেও নিচে থেকে দরজা খোলে, সেই আশায়। এবারে আর দরজা খুলল না। অগত্যা নিজেই দরজা খুলে লিফটের ভেতর প্রবেশ করল। নিচে গিয়ে দেখল চৌকিদার মশাই নিদ্রা দেবীর হস্তে নিজেকে সমর্পণ করে বসে আছে। এই মুহূর্তে তাকে না ঘাঁটিয়ে সোজা এগিয়ে গেল সেই গাছটার তলায়। সেখানেও কারোর দেখা পাওয়া গেল না। ঢোকার সময় চৌকিদারকে তার টুলে দেখতে পেল না সৌমক। লিফটে করে উপরে চলে এলো। অফিসের প্রধান ফটক খুলতেই দেখতে পেল পুরো অফিসের মেঝেতে জল থই থই করছে। সৌমক নিজেই নিজেকে বলল, এই কি এত এত জল এখানে কি করে জমে? বাথরুমে না, কফি খাওয়ার আগে বাথরুমে গেছিলাম, কিন্তু আমি তো কলটা ঠিকঠাক করে বন্ধ করেছিলাম। জল বেরোনোর তো কোনো চান্সই নেই। তাহলে এখানে জল জমলো করতে? অনেক পুরোনো বিল্ডিং তো, নিশ্চয়ই কোথাও পাইপ টাইপ ফেটেছে। একবার জলে পা দিল বাথরুমে গিয়ে দেখবে বলে। না, জুতো ভিজে যাবে। এর চেয়ে বরং নিচে থেকে চৌকিদারকে ডেকে আনলে হয়। ভাবনা মতো আবার লিফটে করে নিচে নেমে গেল। চৌকিদারকে সস্থানেই পাওয়া গেল। রেডিওতে গান শুনছিল সে। সৌমককে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। অবাঙালি চৌকিদারের সাথে কথোপকথন বাংলা করলে যা দাঁড়ায় তা হলো, আচ্ছা, আমি উপরের ফ্লোরে অফিসে কাজ করছি, একবার উপরে আসবেন আমার সাথে? সারা অফিসে কিভাবে যেন জল ভরে গেছে। কোনো এক অজানা কারণে চৌকিদার লোকটি সৌমককে আপাদমস্তক পর্যবেক্ষণ করে চোখে ইশারা করলো এগিয়ে যেতে। সে সৌমকের পিছু পিছু অফিস পর্যন্ত এলো। অফিসে পৌঁছে যা দেখল তার জন্য প্রস্তুত ছিল না সৌমক। অফিস তো পুরো শুকনো। একটু আগে যেখানে এত জল জমেছিল সেখানে তো এখন কিছুই নেই। এমনকি জল যদি কোনো নিকাশি ব্যবস্থার সাহায্যে বের হয়ে গিয়েও থাকে, তবে মেঝে তো ভিজে থাকবে, তাও নেই। এমনকি প্রধান ফটকের সামনে পাতা পাপোশটাও পুরো শুকনো। এটা কি করে সম্ভব কিছুতেই ভেবে পেল না সৌমক। অকারণে বিরক্ত করার জন্য চৌকিদার যেন একটু রাগত দৃষ্টি নিক্ষেপ করে কোনো বাক্য ব্যয় না করে রওনা দিল তার স্থানে। সৌমক তাকে একবার ডেকে বলল, সত্যি বলছি, এখানে একটু আগেই জল ছিল। আমার আমার কথা বিশ্বাস করুন, আমার কোনো ভুল হয়নি। চৌকিদার সৌমকের কথা শুনল বটে, তবে কোনো উত্তর না দিয়ে ফিরে গেল। সৌমক মনে মনে নিজেকেই আশ্বস্ত করল, এই লোক তো নিজেই অপ্রকৃতস্থ, এবার আমাকে কি সাহায্য করবে? আমি তো ভালো মতো দেখছি, কিন্তু এত কম সময় সব জল কোথায় গেল? সব কিছু শুকিয়েই বা গেল কীভাবে? তবে কি ওটাই আমার চোখের ভুল? সাথে সাথে মনে পড়ল জল দেখে বাথরুমে যাওয়ার চেষ্টা করার সময় তার নিজের জুতো ভিজে গিয়েছিল। সাথে সাথে পা তুলে দেখল এখনো জুতোটা ভিজে আছে। তার মানে যা দেখেছে তার কিছুই ভ্রম ছিল না। জীবনে প্রথম এমন কোনো ঘটনার সাক্ষী হলো যার পেছনের কোনো যুক্তি খুঁজে পেল না সৌমক। মাঝখান থেকে অফিসে যে কাজগুলো সেরে রাখবে বলে রাতে থেকে গেল, তার কিছুই হলো না। কাল আবার থাকতে হবে। বিদেশের সাথে সময় মিলিয়ে এই কাজ একমাত্র রাতেই করতে হবে। এখানে সকাল হলেও তাদের ওখানে তো এখন রাত হতে চলল। তারা তো অফিস বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাবে। রাত জাগতে হবে এই দেশের মানুষদেরই। পরদিন রাতে সৌমক কাজে ব্যস্ত। কালকে রাতের সেই মধুর গুনগুন আওয়াজ আবার কানে এলো। আজকের আওয়াজটা কালকের থেকে আরো বেশি স্পষ্ট। কাজ থামিয়ে সৌমক ভাবল, এটা তো টপ ফ্লোর। মহিলাটি যেই রাস্তা দিয়ে কাল যাচ্ছিলেন সেটা এখান থেকে বেশ খানিকটা দূর। তাছাড়া সাধারণ বাড়ির তুলনায় ফ্ল্যাটে এমন কিছু মেটেরিয়াল ব্যবহার করা হয় যার দরুন বাইরের আওয়াজ ভিতরে বা ভিতরের আওয়াজ বাইরে যাতে না আসতে পারে, অথবা গেলেও তার তীক্ষ্ণতা কমে যায়। এই আওয়াজ কিভাবে আসছে? আজকেও যখন মহিলাটি একা এসেছে, তাহলে কাল যখন তার কোনো ক্ষতি হয়নি, আজও হবে। নিজের কাজে মনোনিবেশ করল সৌমক। কিন্তু কোনো এক চৌম্বকীয় আকর্ষণে আজকেও সৌমক ছুটে গেল জানলার কাছে। আজও সেই
একই জায়গায় এসে সব নিশ্চুপ হয়ে গেল। বাইরে আবার কালকের মতোই লিফটের ওঠানামা শুরু হলো। মহিলার সন্ধানে আজ আর যাবে না ভেবেও কেন যে আবার সেখানেই ছুটে গেল বুঝতে পারল না সে নিজেও। চারিদিক খুঁজে সেই গাছের তলায় একটা নুপুর পেল সে। হাতে তুলে নেড়ে চেড়ে সেটা দেখে নিজের প্যান্টের পকেটে চালান করে দিল। অফিসে ফিরে এসে দেখল আজও সারা অফিস জলে ভরে আছে। আজ আমি দেখব এই জল কি করে বের হয়, আজ আমি দেখবই। প্রধান ফটকে ঠায় দাঁড়িয়ে রইল সৌম্য। পেছনে লিফটের দরজা খোলার আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকালো। চৌকিদারের পোশাক পরা এক মাঝবয়সী লোক এগিয়ে আসছে তার দিকে। এ অন্য চৌকিদার, কালকের জন নয়। অনেক ফ্ল্যাটেই শিফটিং ডিউটি থাকে, এদেরও হয়তো তাই হয়। বাবুজি, আপনি কি বাঙালি আছেন? হ্যাঁ, আমি বাঙালি। আপনি বাংলা জানেন? থোড়া থোড়া বাবুজি, থোড়া থোড়া। আপনার অসুবিধা হলে আপনি হিন্দিতে কথা বলতেই পারেন, হিন্দিতে আমার অসুবিধা নেই। नहीं नहीं বাবুজি, আপনার সাথে বাংলা বললে আমি একটু একটু বাংলা শিখতে পারবো। সে ঠিক আছে, তবে এখানে বসবাস করে বাংলা শিখে আপনার কোনো লাভ হবে না। আচ্ছা বাবুজি, আপনি কি একটু আগে বাইরে ছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? এত রাতে এভাবে বাইরে যাবেন না বাবুজি, অনেক বিপদ আছে এখানে রাতে। কেমন বিপদের কথা বলছেন বলুন তো? राते कोनो अनजान लोगों के साथ बात मत करना बाबूजी, चाहे वो आदमी हो या औरत। এখানে রাতে একাও থাকবেন না, বহুত খতরা আছে চারো তরফ। কথাটা যখন তুললেন তখনই বলি, কাল আর আজ রাতে এক মহিলাকে দেখলাম রাস্তা দিয়ে যেতে, কিন্তু গাছের আড়ালে যাওয়ার পর আর তাকে দেখতে পেলাম। কেসটা কি হলো বলুন তো? कुछ राज ही रहे तो बेहतर है बाबूजी। हो सके तो आप लोगों को ऑफिस भी रात में बांध रखिए तो अच्छा है। তাহলে কি ধরে নেবো আপনি ভূত প্রেতের ভয় দেখাচ্ছেন? বলে সেই চেষ্টা ভুল জায়গাতে করছেন মশাই, আমি ওসবে বিশ্বাস করি না। विश्वास तो मौन की बात है बाबूजी, मानो तो बहाना न होकर भी आपके पास है, ना मानो तो बहाना होकर भी नहीं है। मेरा काम था सावधान करना, बहो मैंने क्या, बाकी आपकी मर्जी बाबूजी। लेकिन गरीब की एक बात मानिए, यहाँ अकेले रात मत गुजारिए, चाहे जो भी जरूरत हो। চৌকিদারের জরুরত কথা থেকে মনে পড়ল অফিসের জলের ব্যাপারটা এনাকে দেখালে হয়। जरूरत से याद आया, इधर देखिए इतना पानी। কথা শেষ করার আগেই থেমে গেল সৌমক। কোথায় জল? আজকেও কাল রাতের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। আবার পেছন ফিরে দেখল চৌকিদারজি ইতিমধ্যেই প্রস্থান করেছেন। এতক্ষণে তার মনে হলো এই শুভাকাঙ্ক্ষীটির নামটাই তো জানা হয়নি। সে আর কি করা যাবে, পরের বার দেখা হলে আগে নাম জিজ্ঞেস করে নেবে। আবার পেছন ফিরে দেখল লিফট তো ওপরেই আছে, তাহলে চৌকিদারজি নিশ্চয়ই সিঁড়ি দিয়ে টহল দিতে নেমে গেছে। এই ভেবে সৌমক অফিসে ঢুকে এলো। কাল রাতে ঘুমায়নি, আজকেও এসব আজগুবি ঘটনার জেরে মাথা বেশ ঘেঁটে আছে। ক্লান্তিতে দু চোখের পাতা কখন এক হয়ে গেল তা টের পেল না সৌমক নিজেও। সেই মহিলা রাতের অন্ধকারে গাছের তলায় কিছু যেন খুঁজতে মরিয়া। ঘোমটা টানা থাকায় মুখটা দেখা যাচ্ছে না। आप क्या इसे ढूंढ रहे हैं? পকেট থেকে কুড়িয়ে পাওয়া নুপুরটা বের করে সামনে ধরল সৌমক। অপরিচিত পুরুষের গলা পেয়ে প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল মহিলা। সর্বাঙ্গে ঢাকা পোশাকে তার বয়স বোঝার উপায় নেই, তবে সাজ পোশাক দেখে মনে হলো স্থানীয় জাট সম্প্রদায়ের একজন। ঘোমটার ফাঁক থেকে ঠোঁট দুটো আবছা আলোয় দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু তা পরিষ্কার নয়। সৌমকের হাতে নুপুরটা দেখে সে অর্ধদৃশ্যমান ঠোঁটের কোণে এক আনন্দের হাসির ঝলক দেখা দিল। দুজনেই সামনাসামনি স্থির হয়ে দাঁড়িয়ে একে অপরকে নিরীক্ষণ করছে। সাধারণ ঔৎসুক্যের বশবর্তী হয়ে মনে মনে সৌমক মহিলার মুখটা দেখতে আগ্রহী হল, কিন্তু জাট সম্প্রদায় সম্পর্কে যা জানে তাতে একথা মুখে আনার সাহস হল না। সৌমকের অব্যক্ত কথা জেনে
হঠাৎই এক দমকা হাওয়া মহিলার মুখে ঢাকা ঘোমটা খুলে দিল। হাসি সহ মহিলার ঠোঁটের কাজটা যতটা সুন্দর, তার থেকে বহুগুণ বেশি ভয়ঙ্কর তার ঘোমটার আড়ালে থাকা বাকি মুখটা। মুখমণ্ডলের বাকি অংশ থেকে মাংস পচে গলে পড়ছে, সারা শরীরের চামড়া যেন আগুনে ঝলসে গেছে, গা থেকে মানুষের পচা শরীর পোড়ার গন্ধে নাক জ্বালা দিয়ে উঠল। এক্ষুনি যেন পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসবে। দুই চোখের মণি কোটর ফাঁকা হলেও তা থেকে আগুন সদৃশ্য এক তীব্র তীক্ষ্ণ আলো এসে চোখ ধাঁধিয়ে দিল সৌমকের। এমন বীভৎস রূপ দেখে চরম সাহসী সৌমক আর্তনাদ করে উঠল। তৎক্ষণাৎ ঘুম ভেঙে গেল সৌমকের। চোখ খুলে দেখল আশেপাশে কেউ কোথাও নেই। সে নিজে অফিসের সোফায় গা এলিয়ে ঘুমিয়ে পড়েছিল। এমন পাখির কাকলি মুখরিত সকাল কতদিন পর উপভোগ করার সুযোগ এলো। স্বপ্নে দেখা মুখটা মনে পড়তেই আবার শিউরে উঠল। কি ভয়ঙ্কর বিভৎস চেহারা! না দেখলে বিশ্বাস করা কঠিন যে পৃথিবীতে এত বিভৎসতাও থাকতে পারে। নিজেকে চরম সাহসী ভাবা সৌমকের নিজেকে নিয়ে বিশ্বাস আজ খানিকটা হলেও টলেছে। উঠে দাঁড়াতে গিয়ে মাথাটা ঘুরে পড়ে গেল। বসে পড়ল সোফায়। এবার সত্যিই গা গুলিয়ে উঠল। উঠে বাথরুমে যেতে গেল, এমন সময় চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলল হসপিটালের বেডে। একটু দূরে চিত্তরঞ্জন আর সঞ্জীব হিন্দিতে কার সাথে যেন কথা বলছে। ওদের গলার স্বর পেয়ে একটু আশ্বস্ত হয়ে আবার চোখ বুজল সৌমক। পরের বার যখন চোখ খুলল তখন দেখল ঘরে মৃদু আলো জ্বলছে। দূরে হাসপাতালের স্টাফরা খুব চাপা গলায় তাদের দরকারি কথা সেরে নিচ্ছে। চোখ বুলিয়ে দেখল ওর নিজের হাতে চ্যানেল করা আছে। সেটার মাধ্যমে স্যালাইন ফোঁটা ফোঁটা করে সৌমকের শরীরে প্রবেশ করে মিলিয়ে যাচ্ছে। সারা শরীরের সাথে আরও কিছু যন্ত্র তারের মাধ্যমে লাগানো আছে। তারা সৌমকের শরীরের অনেক গোপন খবরাখবর ডাক্তারদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর। পাশের বেডে সকলেই ঘুমোচ্ছে। সব দেখে আবার চোখ বুঝল। জীবনে হসপিটালের বেডে প্রথম রাত কাটাতে হচ্ছে। একজন সুন্দরী নার্স এসে মাথায় হাত বুলিয়ে স্যালাইন চ্যানেলের মাধ্যমে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। ইঞ্জেকশনের ওষুধ ধমনীর যে অংশ দিয়ে গেল মনে হলো সব যেন জ্বালিয়ে দিয়ে গেল। এবার সে হাতের ধমনীর ওপর তার হাত দিয়ে আলতো করে মালিশ করতে লাগলো। চোখ মেলে নার্সের দিকে তাকালো সৌমক। নার্সের মুখটা বড্ড চেনা চেনা লাগছে। কোথায় দেখেছে মনে পড়ছে না, তবে ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা খুব মিষ্টি। স্যালাইনের বোতল বদলে দিতে দিতে নার্স জিজ্ঞেস করলো। ভুবন ভলানো সেই হাসি সৌমকের দিকে তাকাতেই আস্তে আস্তে নার্সের চেহারা বদলে যেতে লাগলো। এ কি? এ তো কাল রাতের স্বপ্নে দেখা সেই বিভৎস মহিলার মুখ। আবার সেই মানুষের শরীর পোড়ার গন্ধ নাকে এসে ধাক্কা দিল। এখানে এলো কি করে? আতঙ্কে চিৎকার করে আবার জ্ঞান হারালো সৌমক। কেমন আছিস সৌমক? সৌমক কোনো উত্তর না দিয়ে চারিদিকে কি যেন খুঁজছিল। সঞ্জীবের কথা শুনে তাকে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো। এই কি হয়েছে বলতো তোর? কাকে খুঁজছিস তুই সবসময়? আরে আমি সঞ্জীব, চিনতে পারছিস না আমায়? হ্যাঁ, আমাকে ভয় দেখানোর জন্য ওই মহিলাকে তুই পাঠিয়েছিলিস না? হ্যাঁ, সেদিনের প্রতিশোধ নিতে চাস? কিরে, আমি তো সেদিন তোর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম ভাই, তবুও তুই আমাকে ক্ষমা করতে পারলি না। যতই যা কর না কেন ভাই, আমি ওইসব ভূত তুলে বিশ্বাস করছি না। ও মহিলার আসল পরিচয় আমি ঠিকই বার করে ছাড়বো। সঞ্জীব এবার অস্থির হয়ে বলল, বিশ্বাস কর, আমি কাউকে পাঠাইনি। এখানে আমার আপন বলতে তো চিত্ত আর তুই আছিস। তোদের ক্ষতি মানে তো আমারও ক্ষতি। আর রইল সেদিনের কথা, সে তো আমি মনেই রাখিনি। আসলে সেদিন দোষ তো আমারও কিছুটা ছিল। আমি তো তোদের কখনো আমার অতীত নিয়ে কিছু বলিনি। অতীতের কিছু স্মৃতির কারণে আমার এখনো প্যানিক অ্যাটাক হয়। তোদের যদি আমি সেটা আগেই বলে দিতাম, তবে তুই জেনে বুঝে এমন করতিস না।
আরে নাটক নাটক, সব নাটক। আমি যেন কিছু বুঝি না। হ্যাঁ, সব বুঝতে পারছি আমি, সব। উফ, সৌমক বিশ্বাস কর আমাকে প্লিজ। আমি আমি পাশে দাঁড়িয়ে থাকা চিত্তরঞ্জন সঞ্জীবের কাঁধে হাত রেখে থামিয়ে দিল সঞ্জীবকে। সৌমককে বিশ্রাম নিতে দে এখন। তোকে দেখলে ও উত্তেজিত হয়ে পড়ছে। ডাক্তার বলেছেন ওর এখন ঘুম দরকার। তুই সামনে থাকলে আরও উত্তেজিত হয়ে ভুল বকবে। সৌমক সুস্থ হয়ে ফিরলে আমরা এ ব্যাপারে আলোচনা করব। এখন চল। সৌমকের আরোপে সঞ্জীব বড় কষ্ট পেয়েছে। অশ্রু সজল নয়নে মাথা নেড়ে সৌমকের সামনে থেকে সরে এলো সঞ্জীব। আমরা আজ আসছি রে সৌমক। কাল সকালে অফিসে ঢোকার আগে পারলে একবার আসবো। চিত্তরঞ্জনের হাত দুটো চেপে ধরে সৌমক বলল, এই তুই একা আসবি কিন্তু, সঞ্জীবকে এখানে কিন্তু একদম আনবি না। এই সব কিছু ওরই সাজানো। আমাকে ভয় দেখাতে চায়, পাগল প্রমাণ করতে চায় ও আমাকে। আমি ভয় পাই না। এই দেখ দেখ দেখ, ভালো করে দেখ, আমি ভয় পেয়েছি? হ্যাঁ দেখ, ঠিক করে দেখ, ভয় পেয়েছি আমি? তুই বল। হ্যাঁ, তুই ভয় পাবি বা কেন? সঞ্জীব কিছু করেছে কিনা আমি খবর নিচ্ছি। তুই চিন্তা করিস না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরের ছেলে ঘরে আয়। তোর বাড়ির সকলে তোকে নিয়ে চিন্তা করছেন। টিকিটের অভাবে ওরা আসতে না পেরে আরও বেশি কষ্ট পাচ্ছেন। বাড়ির কথা শুনে সৌমক একটু শান্ত হল। চোখের জল টলমল করতে লাগলো চোখেই। সৌমকের পুরোপুরি সুস্থ হয়ে অফিসে যোগ দিতে 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহের প্রতিটি রাতে একই সময় বিভিন্নভাবে সেই একই মহিলার বিভৎস মুখ দেখে আর শরীর পোড়ার গন্ধ পেয়ে আতঙ্কে চিৎকার করে উঠেছে সে। হসপিটালে থাকাকালীন সময় ঘুমের ইঞ্জেকশন দিয়েও বিশেষ লাভ হয়নি। ডাক্তার একজন বিশিষ্ট মনোবিদের পরামর্শ নিতে বলেছিলেন সৌমককে। ডাক্তারের কথা মতো তার কাছে সৌমককে নিয়ে গিয়েছিল চিত্তরঞ্জন। ওনার কথায় কোনো কারণে সৌমকের অবচেতন মনে কোনো ভয় বাসা বেঁধেছে। এর উৎস খুঁজে তারপর একে নির্মূল করতে হবে। পুরো ব্যাপারটা অনেকটাই সময় সাপেক্ষ। রাতের সময়টা ছাড়া বাকি সময় তো সৌমক স্বাভাবিক আছে। যত তাড়াতাড়ি সৌমক তার আগের স্বাভাবিক জীবনে ফিরবে, চিকিৎসার গতি তত বাড়বে। ওনার ফিট সার্টিফিকেট নিয়ে অফিস জয়েন করলো সৌমক। অফিসের প্রথমার্ধ ভালোভাবেই কাটল। ওদিকে নতুন অফিসে কাজ দ্রুত শেষ করার জন্য চাপ আসছে ওপরতলা থেকে। দিনের দ্বিতীয়ার্ধে সৌমককে আবার নতুন অফিসে একবার কাজ দেখে আসার জন্য যেতে বলা হলো। ওখানকার কাজে না হয় পরদিন থেকে হাত লাগাবে। সৌমকের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে চিত্তরঞ্জনকেও পাঠানো হলো সাথে। সঞ্জীব নিজে থেকেই বলল, সৌমকের কিছু হলে তুই একা সামলাতে পারবি না, আমিও যাই তোদের সাথে। অফিস থেকে তোকে যাবার পারমিশন দেবে কি? তাছাড়া তোকে সামনে দেখলে আবার সৌমক যদি তোর ওপর দোষারোপ শুরু করে, তার থেকে বরং ছুটির পর তুই একবার ফোন করিস। তেমন অসুবিধা হলে আমি তোকে ডেকে নেব। অনিচ্ছা সত্ত্বেও চিত্তরঞ্জনের কথায় রাজি হয়ে সঞ্জীব থেকে গেল অফিসে। চিত্তরঞ্জন আর সৌমক গিয়ে বাকি কাজের তদারকি করতে লাগলো। শ্রমিকরা দিন শেষে ছুটি করে বেরিয়ে গেল সবাই। সব কিছু গুছিয়ে রেখে বেরোতে যাবে এমন সময় চিত্তরঞ্জন লক্ষ্য করল সৌমক সাথে নেই। বেরোবার আগে বাথরুমে গেছে ভেবে প্রধান ফটকের কাছেই অপেক্ষা করতে লাগলো চিত্তরঞ্জন। 15 মিনিট অপেক্ষা করার পরেও সৌমক না আসায় নিজেই ভেতরে গিয়ে সৌমকের নাম ধরে ডাকতে লাগলো। চিত্তরঞ্জনের ডাকে সাড়া দিয়ে বাথরুম থেকে সৌমকের আওয়াজ ভেসে এলো। বাথরুমের দরজার সামনে গিয়ে চিত্তরঞ্জন জিজ্ঞেস করলো, এতক্ষণ ধরে কি করছিস? সৌমক তখন অধৈর্য হয়ে বাথরুমের দরজা খোলার চেষ্টা করতে করতে বলল, বাথরুমের দরজা লক হয়ে গেছে, কিছুতেই খুলতে পারছি না। ভাই আরেকটু অপেক্ষা কর, আমি চেষ্টা করছি, এক্ষুনি খুলে যাবে। বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করেও খুলতে পারল না চিত্তরঞ্জন। মিস্ত্রিদের রেখে যাওয়া যন্ত্রপাতি দিয়েও কোনো লাভ হলো না। মুখে ধৈর্যচ্যুত সৌমককে সান্ত্বনা দিয়ে গেলেও চিত্তরঞ্জন নিজেও ভেবে পাচ্ছিল না কার থেকে সাহায্য চাইবে। চিত্ত, আমাকে আমাকে বের কর এখান থেকে। আমার দম আটকে আসছে ভাই, আমার দম আটকে আসছে ভাই। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই প্যানিক হবি না। তুই খুলতে পারবি ভাই, তুই খুলতে পারবি। তুই নিচে যা, চৌকিদারকে ডাক, ডেকে আন। ঠিক আছে, তুই প্যানিক হবি না, আমি এই যাবো আর এই আসবো। হ্যাঁ, ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা।
যাবার জন্য উদ্যত হয়েছে এমন সময় ফোনের রিংটোন বেজে উঠল চিত্তরঞ্জনের ফোনে। ফোনের স্ক্রিনে সঞ্জীবের নাম ফুটে উঠল। সঞ্জীব সাথে আসতে চেয়েছিল, ও সাথে থাকলে এ সময় একটু সাহায্য হতো। মনে পড়ল ওকে তো ছুটি হওয়ার পরে ফোন করতে বলেছিল চিত্তরঞ্জন নিজেই। আবার যাতে সৌমক সঞ্জীবকে ভুল না বোঝে তাই স্পিকার অন করেই কথা বলল চিত্তরঞ্জন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ রে সঞ্জীব, বল। কোথায় আছিস তোরা? এখনো নতুন অফিসেই আছি, তোর সাহায্য লাগবে। তুই যত তাড়াতাড়ি পারিস একবার নতুন অফিসে চলে আয়। সঞ্জীব উৎকণ্ঠা মেশানো কণ্ঠে প্রশ্ন করল। কেন কেন, কি হয়েছে? সৌমক ঠিক আছে তো? এত প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না, তুই আগে আয়, তারপর সব বলছি তোকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সঞ্জীবকে ডেকে নিয়েছি, ও আসছে বলল। আমি কি ওর আসার অপেক্ষা করব নাকি নিচে গিয়ে চৌকিদারকে ডেকে আনবো? আরে সঞ্জীব এখানে এসে কি করবে? তুই গিয়ে চৌকিদারকে ডাক। তুই থাকতে পারবি তো একা? এই শোন, সৌমক সেনগুপ্ত কিছুতেই ভয় পায় না, তুই যা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। চিত্তরঞ্জন বেরিয়ে যাওয়ার পর সোমক একটু শান্ত হয়ে বাথরুমের মেঝেতে বসে পড়ল। তারপরেই ওর সাথে কিছু অদ্ভুত ঘটনা শুরু হলো। বাথরুমের কল থেকে কেউ যেন হিস হিসিয়ে কিছু বলছে। কান পেতে শুনল সোমক। না, ভাষাটা কিছুই বোধগম্য হচ্ছে না, তবে কথার টান শুনে মনে হচ্ছে কেউ যেন সোমককে কঠিনভাবে কোনো ধমক দিচ্ছে। কে 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 আছে এখানে? সাহস থাকলে সামনে এসো, এভাবে আড়াল থেকে। সোমকের কথা শেষ হওয়ার আগেই বাথরুমের লাইট ফরফর শব্দে বারংবার অন অফ হতে লাগলো। বেশ কয়েকবার এমন হতে হতে লাইটটা পুরোপুরি অফ হয়ে গেল। অনেক পুরনো ওয়্যারিং, তাই হয়তো এমন সমস্যা হচ্ছে, এই ভেবে সৌমক বসে রইল। কয়েক মুহূর্ত পরেই শুনতে পেল সেই মহিলার গুনগুন গুঞ্জন। তার সাথে বাথরুমের ছাদে এক অনেক বড় আকারের জোনাকি উঠতে দেখা গেল। জীবনে কখনো এত বড় জোনাকি সৌমক দেখেনি। জোনাকি যে এত বড় হতে পারে তেমনটা শোনেও নি কখনো। সে খেয়াল করল জোনাকির ওড়ার শব্দ থেকেই গুঞ্জন ভাসছে। তবে কি পোকার শব্দ শুনে নারী কণ্ঠ ভেবে ভ্রম হয়েছিল তার? হতে পারে, অবিকল যেন সেই নারী কণ্ঠ। উড়তে উড়তে পোকাটা বাথরুমের ছাদে গিয়ে স্থির হয়ে বসল, যেন ওখানে বসে বসেই সৌমকের দিকে তাকিয়ে আছে। ওর মনে পড়ল এমনভাবেই একদিন সঞ্জীবকে ভয় দেখিয়েছিল। এবার সে নিশ্চিত হলো এসব সঞ্জীবের সাজানো, সেদিনের প্রতিশোধ নিতেই এসব করছে সে। পোকাটার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, এই এসব করে লাভ নেই সঞ্জীব, আমি কিন্তু বুঝে গেছি তোরই কারসাজি, এসব বন্ধ কর ভাই। নিমেষে সেই পোকার রূপ পরিবর্তন করে সেই বিভৎস পচা পোড়া গন্ধযুক্ত নারীর মুখমণ্ডলে পরিবর্তিত হয়ে আবারও কিছু বলল সৌমককে। তার বক্তব্য বোঝার ক্ষমতা এখন আর সৌমকের ছিল না। আর্তনাদ করে উঠল সে। এতক্ষণে দরজার বাইরে চিত্তরঞ্জন, সঞ্জীব আর চৌকিদারকে ডেকে এনেছে। সৌমকের ভয়ার্ত চিৎকার শুনে তার নাম ধরে ডেকে উঠল দুজনে। সোমক সোমক সোমক, ভয় পাস না, আমরা এসে গেছি। আমরা এক্ষুনি তোকে বের করে নেবো, আর একটু ধৈর্য ধর। আশ্চর্যভাবে ওরা তিনজন অফিসে ঢোকার সাথে সাথেই বাথরুমের আলো আবার জ্বলে উঠল। চিত্তরঞ্জন আর সঞ্জীব ছুটে এসে দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। চৌকিদারও সাহায্য করতে এগিয়ে এলো। তিনজনের সমবেত চেষ্টায় দরজা খুলে গেল। ধন্যবাদ দেওয়া বা কৃতজ্ঞ থাকার পরিবর্তে সৌমক বেরিয়ে এসে প্রবল রাগে সঞ্জীবের গলার কলার চেপে ধরল। এই এই তুই আমাকে বোকা ভাবিস না কি রে? হ্যাঁ, নিজের সব ছক কষে এখন আমাকে বাঁচানোর নাটক করতে এসছিস? আজ আমি তোকে মেরেই ফেলবো। বন্ধুত্বের মুখোশ পরা এমন শত্রু আমার জীবনের দরকার নেই। ছাড় ওকে সোমক, ছাড় ওকে, ও কিছু করেনি, ও তো আমার সাথেই ছিল এতক্ষণ। চৌকিদারজি তার সাক্ষী আছেন, চাইলে ওনাকে জিজ্ঞেস কর। সঞ্জীব তো তোকে বাঁচাতেই এখানে ছুটে এসেছে। ছাড় ওকে, ছাড় বলছি। সৌমকে টেনে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো চিত্তরঞ্জন, কিন্তু সৌমকের অগাধ শক্তির সাথে পেরে উঠল না একা। যেন সৌমক একার শক্তিতে কাজ করছে না। শেষে চৌকিদারজিও এসে তার শক্তি লাগালো। সৌমক আরও রেগে গিয়ে বলল, এই তোরা তোরা সবাই জড়িত আছিস এর মধ্যে। আমাকে আমাকে কি তোরা পাগল পেয়েছিস নাকি? তোদের মতো বন্ধু থাকার সে না থাকা ঢের ভালো।
পুরো অফিসের আলো এবার ছন্দহীনভাবে আগে পরে নিভবে ও জ্বলতে শুরু করলো। আবারও সেই পোড়া গন্ধ তার উপস্থিতির জানান দিল। অজানা ভাষায় অস্পষ্টভাবে কিছু কথা শোনা গেল। সজীব, সজীব বন্ধ করতে বলে সব, কিন্তু আমার কিন্তু আর ভাল লাগছে না। তুই কিন্তু ধরা পড়ে গেছিস সঞ্জীব। তুই কিন্তু এইভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি না। আচমকা সেই শব্দ বন্ধ হয়ে গেল। শরীর পোড়া গন্ধটাও কোথায় যেন মিলিয়ে গেল। সব আলো একসাথে নিভে আবার সব একসাথেই স্থির হয়ে জ্বলে উঠল। চিত্তরঞ্জন ধমকের সুরে বলল, অনেক হয়েছে সমক, এবার তুই চুপ কর। তাকিয়ে দেখ একবার সঞ্জীবের দিকে। তোর কি মনে হয় যদি এসব ওর সাজানো হতো তবে ওর এই অবস্থা হতো? এর আগেও সঞ্জীবের প্রতি অবিচার করেছিলিস, আজ আবার সেই একই ভুল করছিস। তোর এত খারাপ ব্যবহারের পরেও ছেলেটা অফিসের কাজ মিটিয়েই তোর কাছে ছুটে এসেছে। তার প্রতিদান কি পেল সঞ্জীব? সৌমক সঞ্জীবের দিকে তাকিয়ে যা দেখল তা আগেও একবার দেখেছে। নিচে মেঝেতে পড়ে সঞ্জীব থরথর করে কাঁপছে, সারা শরীর ঘামে ভিজে গেছে। চিত্তরঞ্জন এগিয়ে গিয়ে হাত দিয়ে দেখল সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। চিত্তরঞ্জন চৌকিদারজিকে অনুরোধ করল, থোড়া মদত কিজিয়ে। চিত্তরঞ্জনের কথা মতো চৌকিদার এগিয়ে এসে সঞ্জীবকে ধরে সোফায় শুইয়ে দিল। यहाँ किसी के पास कंबल वगैरह कुछ मिलेगा क्या? हमारे पास तो वो सब नहीं है। नीचे एक प्रोफेसर साहब अकेले रहते हैं, उनके पास मिल सकता है, उनसे पूछे क्या? बहुत मेहरबानी होगी। थोड़ा सा तेल के लिए भी पूछ के देखिएगा, अगर मिल जाए तो। ज़रूर देंगे, बहुत बहुत मददगार इंसान है। চৌকিদার চলে যেতেই নিজের শার্ট খুলে ফেলল চিত্তরঞ্জন। সঞ্জীবের ভিজে শার্ট সরিয়ে দিয়ে নিজের শুকনো শার্টটা সঞ্জীবের ঊর্ধ্বাঙ্গ ঢেকে দিল। শুকনো হাতেই সঞ্জীবের হাত পায়ের তলা ঘষতে লাগল চিত্তরঞ্জন। সৌমকের দিকে তাকিয়ে দেখল সে এক কোণে দাঁড়িয়ে এক নাগাড়ে অসংলগ্নভাবে বলে যাচ্ছে, এসব নিজে থেকে হতে পারে না। এসব কিছু তোদের সাজানো সব। সৌমকেরও সহানুভূতি প্রয়োজন। সে নিজেও খুব দ্বন্দ্বে আছে। চিত্তরঞ্জন বোঝে সবই, কিন্তু এখন কাকে সাহায্য করবে আগে? দুজনেই যে এই অনাত্মীয়ের শহরে তার কাছে একান্ত আপন। এদের মধ্যে একজনকে ত্যাগ করে অন্যজনকে বেছে নেওয়া যে অসম্ভব। কিছুক্ষণ পর চৌকিদারজি একজন সৌম্যদর্শন পুরুষের সাথে অফিসে প্রবেশ করলেন। দীর্ঘাঙ্গী গৌরাঙ্গ, মধ্য ৩০-এর অবাঙালি। এই বলিষ্ঠ শরীরের অধিকারীর সাথে চিত্তরঞ্জনের মনে গাঁথা প্রফেসরের চেহারার সাদৃশ্য থেকে বৈচিত্র্যই বেশি। চেহারা যাই হোক না কেন, এখন ওনার সাহায্য দরকার। ওনাকে দেখে চিত্তরঞ্জন উঠে দাঁড়িয়ে নমস্কারের ভঙ্গিতে বলল, নমস্তে, আপকি বহুত মেহরবানি, আপ মদদ কে লিয়ে আয়ে। নমস্তে। উনি তো এখনো কাঁপছেন, আপনার একটু সাহায্য করে ওনাকে আমার ফ্ল্যাটে নিয়ে চলুন। কিন্তু আপনার কিন্তু এখনো আপনার বন্ধুকে বিপদের দিকে ঠেলে দেবে। একটু হাত লাগান প্লিজ। বলবীর জি, চাদর নিচে বিছা কে থোড়া মদদ কিজিয়ে প্লিজ। প্রফেসরের সম্বোধনে বুঝতে বাকি রইল না চৌকিদারের নাম বলবীর। নিজের থেকে আর্থিকভাবে কম প্রভাবশালীর সাথেও এত সম্মানের সাথে কথা বলার বাচনভঙ্গি চিত্তরঞ্জনকে তার প্রতি খুবই আকর্ষিত করল। একেই বলে হয়তো প্রকৃত শিক্ষার প্রভাব। পরিস্থিতির চাপে এতক্ষণ যে নিজে সে চৌকিদার বলে সম্বোধন করছিল, তার জন্য নিজের ওপরই একটু লজ্জিত হলো নিজে। আর একটা ব্যাপার অস্বাভাবিক হলেও খুব আকর্ষণ করল, প্রফেসর সাহেবের বাংলায় সুন্দর ও সাবলীল বাচনভঙ্গি। চেহারায় এটা স্পষ্ট উনি বাঙালি নন, তবু কি স্পষ্ট উচ্চারণ বাংলায়। বিছানার চাদর স্ট্রেচারের মতো ব্যবহার করে চিত্তরঞ্জন আর চৌকিদার কম্পনরত সঞ্জীবকে তুলে আনলো নিচে প্রফেসর সাহেবের ফ্ল্যাটের বিছানায়। আলমারি খুলে দুটো মোটা কম্বল বের করে দিলেন উনি। সেটা ভালো করে জড়িয়ে দিতে দিতে একটু গরম তেল চেয়ে নিল চিত্তরঞ্জন প্রফেসরের থেকে। তেল এনে প্রফেসর নিজেও সঞ্জীবের তালুতে মালিশ করতে বসে গেলেন। কিছুক্ষণ এভাবে মালিশের পর সঞ্জীবের কাঁপুনি কমল। সঞ্জীবকে নিয়ে বিপদ একটু হলেও কমেছে ভেবে চিত্তরঞ্জন একটু নিশ্চিন্ত হলো। दूसरा साहब नहीं आए क्या? বলবীরজির কথায় টনক নড়ল চিত্তরঞ্জনের। এতক্ষণ সঞ্জীবকে নিয়ে ব্যস্ত হয়ে সৌমকের কথা তো ভুলেই গিয়েছিল চিত্তরঞ্জন। এদিক ওদিক চোখ বুলিয়ে আবার ওপরের অফিসে ছুটে গেল চিত্তরঞ্জন আর তার এক বন্ধুর সন্ধানে। একটু খোঁজার পর সৌমককে উদ্ধার করা গেল এক জানলার সামনে দাঁড়ানো অবস্থাতে। সৌমক, তুই একা কি করছিস সেখানে? নিচে চল, সঞ্জীব একটু সুস্থ হলেই আমরা বের হয়ে যাব। জানলা থেকে চোখ না সরিয়েই সন্দেহজনকভাবে হেসে সৌমক উত্তর দিল,
ও আমাকে না মেরে এখান থেকে যাবে না। বিশ্বাস না হলে মিলিয়ে নিস। সঞ্জীব আমাদের বন্ধু, ও তোকে অকারণে মারতে যাবে কেন? কারণটাই তো জানি না। তুই অহেতুক সন্দেহ করে নিজেও কষ্ট পাচ্ছিস আর আমাদেরও কষ্ট দিচ্ছিস। যা কিছু হচ্ছে তার প্রকৃত কারণ আমারও অজানা, তবে এটা বলতে পারি এর সাথে সঞ্জীবের কোনো যোগ নেই। লাইটের ব্যাপারটা ঘটার সময় তো দেখলি সব কিছু। সঞ্জীব তো নিজেই তখন আতঙ্কিত, সে নিজে এসব কি করে করবে? ওটাই তো ওর চালাকি। দেখতে নিপাত সাদা সিধে হলেও আদতে ওরকম নয়। ওই দেখ ওর পাঠানো লোক এখনো আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। ওই মহিলা এখনো দাঁড়িয়ে আছে ওখানে। প্রতি রাতে ঠিক 2টোর সময় সেইখানে এসে গুনগুন করে গান করে। এগুলো সব তোর ভ্রম সৌমক, এর থেকে তোকে বেরোতেই হবে। মাফ করবেন, আমি বিনা অনুমতিতে আপনাদের কথা এতক্ষণ শুনছিলাম। আসলে আমার মনে হলো আপনাকে তখন আমন্ত্রণ জানায়নি বলে আপনি আমাদের ঘরে আসলেন না, তাই আমি এসেছিলাম আপনাকে আমার ফ্ল্যাটে আমন্ত্রণ জানাতে। এখানে এসে ঘটনা তো অন্য মনে হচ্ছে। শ্রমিকবাবু, যা দেখছেন তা মিথ্যে নয়, তবে এর পিছনে আপনার বন্ধুর হাত নেই। আপনারা আসার অনেক আগে থেকেই এসব এখানে ঘটে চলেছে। ভয় পাবেন না, এর জন্য এখানে এর আগেও কিছু লোক মারা গেছেন। আপনি জানেন এ ব্যাপারে? জানি না, তবে বলতে পারেন জানার চেষ্টা করছি। এর সাথে যে প্যারানর্মাল কিছু জড়িত আছে এটা আমি শিওর। আপনি কি প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত? আরে না, আমি কলেজে কেমিস্ট্রি পড়াই। আমার নাম নভনীত তোমার। আপনার মতো আমিও এসবের কোনো বিশ্বাস করতাম না। তারপর এসব কিছু দেখে শুনে আমার এক স্যারের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। ওনার পরামর্শে এই ব্যাপারে পড়া শুরু করলাম। আপনারা চাইলে আমি আপনাকে ওনার কাছে নিয়ে যেতে পারি। ওখানে আপনারা অনেক প্রশ্নের উত্তর পাবেন, আর তার থেকেও বড় কথা, আপনাদের বন্ধুত্ব বেঁচে যাবে। কিছু যদি মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই করুন। আপনার নামে এটা স্পষ্ট যে আপনি বাঙালি নন, তবে এত ভালো বাংলা? আসলে বাবার কাজের সূত্রে বেঙ্গলেই বড় হয়েছি। ছোটবেলায় কিছু বছর বাংলাতেও পড়াশোনা করেছি। ইভেন আপনাকে আমার যে প্রফেসরের কথা বললাম উনি জন্মসূত্রেই বাঙালি। আপনাদের অসুবিধা না হলে আজ রাতের বাকি কয়েক ঘন্টায় এখানেই বিশ্রাম করুন। কাল আমি ছুটি নিয়ে আপনাদেরকে আমার স্যারের কাছে নিয়ে যাব। আরে না, আপনি ব্যস্ত হবেন না। এত রাতে এতজন গেলে আপনাদের অসুবিধা হবে। দ্যাট ইজ নো, আমি একাই থাকি। আপনাদের তো মনে হয় রাতের খাবারও কিছু হয়নি। আমি কিন্তু এগ আর ব্রেড ছাড়া কিছু দিতে পারবো না। পরদিন সকালে গত রাতের কথা মতো নবনীত, সৌমক সহ চিত্তরঞ্জন আর সঞ্জীবকে সাথে করে নিয়ে চললেন ওনার স্যারের কাছে। ভোর ভোর ফোন করে তাদের সকলের আগমন বার্তা জানিয়ে দিয়েছেন নবনীত। আগমনের হেতু সামনাসামনি গিয়েই জানাবেন। নবনীতের গাড়িতে যেতে পাক্কা 2.5 ঘন্টা সময় লাগল। স্যারের পুত্রবধূ দরজা খুলে অভ্যর্থনা জানালেন। সকাল সকাল এসেছেন ওনারা। প্রাতরাশের ব্যবস্থা করাই ছিল। শ্বশুরমশাইয়ের সাথে সকলের খাবার বন্দোবস্ত করেছেন ওনার পুত্রবধূ। সারা রাত 2 পিস ব্রেড খেয়ে সকলেরই পেটে ছুঁচো দৌড়চ্ছিল। খাবার টেবিলেই নবনীত আলাপ পর্বটা সেরে ফেললেন। ইনি আমার স্যার শঙ্খজিৎ তালুকদার। আগেই বলেছি উনি প্রবাসী বাঙালি। প্রফেসর ভীষণ খুশি হয়ে বললেন, করেছো কি নবনীত? যখন বললে কাল সকালে গেস্ট সহ তোমার আগমন ঘটবে তখনই ভেবেছিলাম অবাঙালি কেউ হবে। বাড়িতে অতিথি আসছে জেনে আমার বৌমা সকালের খাবারে লুচি আলুর দম অফার করেছিল। অবাঙালির পাতে আলুর দম সহ ফুলকো লুচি তুলে দেওয়া মানে, যাই হোক, নবনীত আছে আমাদের মাঝে তাই আর কিছু বললাম না। তবে আমি তোমার অর্ধেক তথ্য সরবরাহের কারণে লুচি আলুর দম হতে বঞ্চিত হয়েছি। এটা কিন্তু তোমার ক্ষমা অযোগ্য অপরাধ নবনীত। আরে স্যার, বাঙালি হোক বা অবাঙালি, ভাবির হাতে আলু আর লুচি তো সবাই ফিদা। আমি কি অবাঙালি হয়ে ভালোবাসি না? হ্যাঁ, শুধু নিজেকে নয় আমাকেও বঞ্চিত করলেন। সকলেই সমবেত হয়ে হাসিতে যোগ দিলেন।
ঘরে ঢোকার পর থেকেই এইটুকু কথোপকথনে বাকি সকলের বুঝতে বাকি রইল না এদের গুরু শিষ্যের সম্পর্কটা ঠিক কতটা সহজ সরল। একটু ইতস্তত করেও সকলেই একটু করে খেয়ে নিল। খাওয়া শেষে প্রফেসর শঙ্খজিৎ সকলকে একটা আলাদা ঘরে নিয়ে গেলেন। আচ্ছা, এবার বলো তো নবনীত, কি হয়েছে? আপনাকে আগে একবার আমার অ্যাপার্টমেন্টে ঘটা কিছু অস্বাভাবিক ঘটনার কথা বলেছিলাম, মনে আছে? প্রফেসর একটু ভেবে নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার। তা এখন কি হয়েছে সেটা বলো। নবনীত সৌমককে উদ্দেশ্য করে বলল, আমাদের অ্যাপার্টমেন্ট এনাদের অফিস ভাড়া নিয়েছেন। কাজের জন্য কয়েক রাত এনাকে এই অফিসেই রাত কাটাতে হয়েছে। তাতেই আবার বুঝতে পেরেছি। আপনার তো এসব বিষয়ে অনেক জ্ঞান আছে, আপনি কিছু করুন না স্যার। এতদিন যা হয়েছে তাতে ব্রেক লাগাটা খুব দরকার স্যার। সে তো সবই বুঝতে পারছি নবনীত, কিন্তু আমাদের কাছে যে কোনো সূত্র নেই। কেন এসব হচ্ছে তা জানতে না পারলে আমরা এসব আটকাবো কি করে? সকলেই নীরব। এই প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই। নীরবতা ভেঙে সঞ্জীব বলল, আচ্ছা, এর আগে কি হয়েছে তা জানতে পারি আমরা? এখন আপনাদের যা মানসিক পরিস্থিতি তাতে এই সময় না জানলেই ভালো হবে। প্রফেসর ধমক দিয়ে নবনীতকে থামিয়ে দিয়ে বললেন, তোমাকে আমি কখনো সত্য গোপন করার শিক্ষা দিয়েছি বলে তো আমার মনে পড়ছে না নবনীত। সরি স্যার, তবে কি সব কিছু এখনই বলবো? হ্যাঁ অবশ্যই, জানা থাকলে তবেই তো সাবধান থাকতে পারবেন ওনারা। তাহলে বলি শুনুন। এই অ্যাপার্টমেন্টে একসময় নানা জাতির অনেক লোকই বসবাস ছিল। সব কিছুই ভালো চলছিল। কর্মসূত্রে এক দক্ষিণ পরিবার এখানে এসে থাকতে শুরু করল। বেশ সুখী পরিবার বলেই মনে হতো। তারপর কি হলো জানি না, এক রাতে দুজনেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করল। এরপরে এক প্রবাসী ভারতীয় এলো এখানে থাকতে। সেও কিছুদিন পর থেকে কেমন যেন আনমনা থাকতে শুরু করলো। বলতো তার জানলা দিয়ে নাকি কোনো এক গ্রাম্য মহিলাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখতে। তারপর গাছের আড়াল হলেই তাকে আর দেখতে পেতেন না। প্রতি রাতে ঠিক 2টোর সময় একই ঘটনা ঘটত তার সাথে। এখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্রাম নেই, তাহলে মহিলা আসবে কোত্থেকে শুনি? সকলেই ওটা ওনার মনের ভ্রম বলে মনে করল। এসবের কারণেই কিছুদিন পর চাকরি হারিয়ে গৃহবন্দী করে নেন নিজেকে। এরপর ওনার ঘর থেকে ওনার পচা দেহ বার করা হয়। আমাদের অ্যাপার্টমেন্টে থাকতেন এক ব্যাংকের কর্মকর্তা। ওনার ড্রাইভারের সাথে আমাদের চৌকিদারের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। একে অপরের সাথে সমস্ত রকমের কথা বলতো তারা। রাতে একসাথে খেয়ে ড্রাইভারটি মালিকের ঘরে অথবা ছাদেই ঘুমিয়ে পড়ত। 3 মাস পর তার মধ্যেও কিছু পরিবর্তন দেখা যায়। এরপর সেও এক রাতে ছাদ থেকে পড়ে মারা যায়। মারা যাবার আগে সেও নাকি একইভাবে এক গ্রাম্য মহিলাকে দেখতে পেত, তার গান শুনতে পেত। বন্ধুকে হারিয়ে আমাদের চৌকিদার সবাইকে ওই মহিলা থেকে সাবধান করত, একা থাকতে বারণ করত। হ্যাঁ, এখন দিনের সিকিউরিটি স্টাফ 2 জন থাকলেও রাতে 1 জন আছেন, বলবীরজি। হ্যাঁ, কিন্তু তা কি করে হয়? এটা সম্ভব নয়। ড্রাইভার ভাই মারা যাবার দিন 10 পর ওনাকেও আর খুঁজে পাওয়া যায়নি। রাতে ডিউটি করতে এসেছিলেন, সকালে দেখে উনি নিরুদ্দেশ। খুবই দায়িত্ববান মানুষ ছিলেন দৈরত ভাই। সকলের বিপদে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করতেন। বলতে পারেন এমন একজন মানুষ কি করে নিজের ডিউটি ছেড়ে চলে যেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই তার সাথে কিছু অঘটন ঘটেছিল। আমরা অনেক খোঁজার পর 2 দিনের মাথায় ওনাকে মৃত অবস্থায় খুঁজে পাই, ওই অ্যাপার্টমেন্টের লিফটের সামনে। সারা শরীর অসংখ্য আঁচড়ে রক্তাক্ত হয়েছিল, যেন মৃত্যুর আগে ছুটে এসেছিলেন এখানে কাউকে কিছু বলার জন্য। সেটা আর বলা হয়ে ওঠেনি। তা কি করে হয়? উনি লিফট থেকে নেমে এসে আমার সাথে কথা বলেছেন, রাতে এখানে একা থাকতে বারণ করলেন, তারপর হঠাৎ উধাও হয়ে গেলে। আপনি বিশ্বাস করুন, আমি নিজের চোখে ওনাকে দেখেছি। আমার মোবাইলে ওনার একটা ছবি আছে, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন তো, ইনি কি না? হ্যাঁ, এই নি।
ইনি তো সেদিন রাতে। শুধু আপনি নন, রাতে এখানে কেউ বের হলে বা অপরিচিত কেউ না জেনে ঘোরাঘুরি করলে অথবা কেউ বিপদে পড়লে তারাও ওনাকে দেখতে পায়। কারোর ক্ষতি করেন না উনি, শুধু সাবধান করে দেন অথবা অথবা সাহায্য করার চেষ্টা করেন। উনি মারা যাবার পর থেকেই রাত 2টোর পর এখানে লিফট কিছুক্ষণের জন্য ওঠানামা করতে থাকে। ম্যানুয়াল দরজা লোক ছাড়াই খোলা বন্ধ হতে থাকে। নবনীতের কথা আর সৌমকের অভিজ্ঞতা শুনে সকলের মেরুদণ্ড বেয়ে যেন এক হিমেল স্রোত বয়ে যায়। এতদিন তারা এমন ভুতুড়ে গল্প পড়েছে বা পর্দায় দেখেছে, এভাবে এমন সমস্যার সম্মুখীন তাদের হতে হয়নি। এখন কি করণীয় তাদের জানা নেই। এই তো জানলাম কি হয়েছে, এবার কেন হচ্ছে তা জানতে হবে। এই কেনর উত্তর আমাদের খুঁজে বের করতেই হবে। সেই উপায় আপনিই বলুন স্যার। দেখুন, ছোটোখাটো কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির সুরাহা আমি এর আগে করেছি বটে, তবে এমন মৃত্যুর হাতছানি তাতে ছিল না। আমরা পুলিশের কাছে যেতে পারি না? কোনো লাভ হবে না, ওনারা এসব বিশ্বাস করবেন না। অ্যাপার্টমেন্ট থেকে কয়েকজন গিয়েছিল, পুলিশ সব শুনে কোনো ওঝার কাছে ঝাড়ফুঁক করার পরামর্শ দিয়ে ছেড়ে দিয়েছে। এইসব কারণেই অনেকে অ্যাপার্টমেন্ট ছেড়ে অন্য আস্তানায় চলে গেছে। আমার মতো পিছুটানহীন মানুষ আর যারা নিরুপায় তারাই শুধু এখানে পড়ে আছে। এক মিনিট, আমার একটা কথা মনে পড়ছে। আমার সাথে যেদিন দাইরাত ভাইয়ের দেখা হয়েছিল, সেদিন উনি আমাকে কিছু একটা রাজ, মানে গোপনীয় কিছু একটার ব্যাপারে বলছিলেন। আচ্ছা, এমন নয় তো যে উনি এই বিষয়ে গোপন কিছু জেনে ফেলেছিলেন বলে ওনাকে সরিয়ে দেওয়া হলো? অস্বাভাবিক কিছুই নয়, তবে সত্যিটা তো একমাত্র উনিই আমাদের জানাতে পারেন, তাই না? উনি যখন একবার সৌমকের সামনে এসেছিলেন, তবে তো আবারও আসতে পারেন। হ্যাঁ, সে তো আসতেই পারেন, কিন্তু সমস্যা হচ্ছে সময় নিয়ে। ওনার ইচ্ছা মতো সময় আসলে তো চলবে না। মিস্টার সৌমকের উপর বেশ কিছুদিন ধরে কি উদ্দেশ্যে সেই অশরীরী নজর রেখে চলেছে সেটা যথাসম্ভব তাড়াতাড়ি জানতে হবে, কারণ জানতে পারলে তবেই আমরা তাকে নিবারণ করার উপায় সন্ধান করতে সক্ষম হব, নচেত নয়। আপনি তো এর আগের কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলেন, এমন কোনো উপায় আপনি বলুন না যাতে আমরা দৈরত ভাইয়ের সাথে যোগাযোগ করে সাহায্য চাইতে পারি। দেখুন, এটা তো আসলে অনেক বড় একটা বিষয়, সকলের দ্বারা এইসব কাজ হয় না। তবু যদি বলেন তো বিদেশি উপায়ে প্ল্যানচেট করে কোনো নির্দিষ্ট আত্মাকে আহ্বান করার রীতি প্রচলিত আছে বটেই দুনিয়াতে। তবে বাধা কোথায়? আসলে এইসব কাজের জন্য একজন মাধ্যম বা মিডিয়ামের দরকার হয়। একটু বুঝিয়ে বলি, শুনুন। প্ল্যানচেট করার পক্ষে আজকের রাতের সময় প্রশস্ত। যা যা সরঞ্জাম লাগবে তাও আমার কাছেই আছে, এবং এর নীতি নিয়ম আমার জানাই আছে। এখন এই কাজের জন্য লাগবে বিজোড় সংখ্যক কিছু মানুষ। তার মধ্যে এমন একজনকে থাকতেই হবে যার শরীরে সহজেই সেই আত্মা প্রবেশ করতে পারবে। এমন মানুষ এই মুহূর্তে কোথায় খুঁজে পাবো আমি? আর তাছাড়া যার শরীরে আত্মা প্রবেশ করবে তার পক্ষেও বেশ কষ্টদায়ক হবে পুরো প্রক্রিয়াটা। তাই এসব কাজে সহজে কেউ সহযোগিতা করতে এগিয়ে আসবে বলে তো আমার মনে হয় না। এর আগে কখনো কারো শরীরে আত্মার প্রবেশ ঘটেছে এমন কারোকে পেলে কাজ হতে পারে? কাজ হতে পারে মানে কি বলছেন মশাই? কাজ হবে মানে আলবাত হবে, কিন্তু সে আদৌ রাজি হবে কিনা সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। সে রাজি, আপনি প্রস্তুতি শুরু করুন। আমার জন্য সে কেন বিনা সাথে এত কষ্ট সহ্য করবে? সে কে সে? তুই তাকে সব না জানিয়ে তার ব্যাপারে এত নিশ্চিন্ত হচ্ছিস কি করে? আমাদের তার কাছে নিয়ে চল, আমরা তার সাথে কথা বলবো। সঞ্জীব তার শার্টের বোতাম খুলে হাত গোটাতে গোটাতে বলল, সেসব জেনে বুঝেই রাজি হয়েছি। কথা শেষ করেই নিজের বাহু থেকে একটা তাবিজ টেনে খুলে ফেলে সামনের টেবিলে রাখল সঞ্জীব। কারোর আর বুঝতে বাকি রইল না কে সেই ব্যক্তি। তোর শরীর এমনিতেই ঠিক নেই, এর আগেও তোর অবস্থা আমরা দেখেছি। তুই এসব থেকে দূরে থাক, আমরা অন্য কাউকে খুঁজে নেব। সময় আর বেশি নেই,
কদিন বাদে অমাবস্যার রাত। এ সময় অশরীরীদের শক্তি থাকে তুঙ্গে। পরবর্তী শিকারের জন্য সে নিশ্চয়ই এত ভালো সময় হাতছাড়া করবে না। আমাদের হাতে সময় আর বেশি নেই। আমি ঠিক বলছি তো প্রফেসর? আপনি তো এসব সম্পর্কে বেশ জ্ঞান অর্জন করেছেন দেখছি। তা আপনার সঙ্গে আগে কি এরকম কিছু ঘটনা ঘটেছে? ছোটবেলায় 3 বছর বয়স থেকেই আমার সাথে বিশেষ বিশেষ কিছু সময় এমন কিছু ঘটতো। সেসব বিশেষ তিথিতে যখন ঘটতো তখন আমি আর শিশু থাকতাম না, একজন প্রাপ্তবয়স্কর মতোই ব্যবহার করতাম। নিজের নাম বলতাম বলদেব সিং। কথায় থাকতো উত্তর ভারতীয়দের কথার টান। সেই বয়সে সে ভাষা আমি কখনো শুনিনি। সেই ভাষাতে কথাও নাকি বলতাম। কি বলতাম তা আমার বাড়ির কেউ বুঝতে পারতেন না। প্রথম আমার বাড়ির লোকেরা এসব আমার শিশু মনের খামখেয়ালি মনে করলেও পরে তাদের ভ্রম ভাঙে। আমার ঠাকুমা আমাকে এক পীর বাবার কাছে নিয়ে যান। ওনার তাবিজ ধারণের পর থেকে আর এমন কিচ্ছুটি ঘটেনি। তবে কি? আমি তারপরেও মাঝে মাঝেই কোনো এক অজানা ভাষায় কারোর ফিসফিসানি শুনতে পাই। ভাষা বুঝতে পারি না, কথার টান কিছুটা হরিয়ানার লোকেদের মতো। শুধু ওই কথার টোনটা বুঝতে পারি। সে যেন আমাকে কিছু বলতে চায়। এই কথা আমি এর আগে কখনো কাউকে বলিনি, আজ প্রথম বলছি আপনাকে। আমার বাড়ির সকলের আমার এখানে এসে চাকরি করাতে আপত্তি ছিল। আমি সেই কণ্ঠের বক্তব্য বুঝতে চেয়েই এখানে ছুটে এসেছি। এই হরিয়ানার মাটিতে আমারও কোনো রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে। এসব কথা আগে বলিসনি কেন আমাদের? এসব কথা জানলে সেদিন সৌমক নিশ্চয়ই তোর ভয় নিয়ে মজা করতো না। এসব কথা কজন বিশ্বাস করবে? সৌমকও তো বিশ্বাস করছিল না। স্যার স্যার আমরা কি তাহলে আজ রাতেই বসতে পারি? সে তো বসতেই পারি। তার আগে একটা কথা বলে রাখি, এতদিন এই তাবিজের ফলে আপনার কোনো ক্ষতি হয়নি। এবার এই তাবিজ খোলা মানে আর কোনো সুরক্ষা কবচ থাকছে না। তাই এ সময়ে যদি দৈরথ ভাইয়ের আত্মার আগে ছোটবেলার সেই আত্মা মিস্টার সঞ্জীবের শরীর দখল করে, তবে হিতে বিপরীত ফল হয়ে যাবে। এমনকি ওনার জীবন নিয়েও টানাটানি হতে পারে। না, সঞ্জীবের জীবনের ঝুঁকি নিয়ে আমি বাঁচতে চাই না। এমন কিছু করতে হবে তাতে আমার যা হওয়ার তাই হবে। শেষমেশ নিজে বাঁচতে বন্ধু হত্যা করতে আমি পারবো না। আর কোনো উপায় নেই, সময়ও নেই আমাদের হাতে। আমার বৌদির পরিবারের ঘটনা তোর মনে আছে তো? এমন কিছু কিন্তু করিস না। ভরসা রাখ, ভরসা রাখ, পালিয়ে যাব না। আমার তরফ থেকে যতটা সুরক্ষা দেওয়া সম্ভব তার চেষ্টা আমি অবশ্যই করব। এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু আমি শুধু সম্ভাবনার কথা বললাম। এমন হবার সম্ভাবনা যদিও খুব কম, তবু আমরা এটাকে উপেক্ষা কোনো মতেই করতে পারি না। আমার মতে আজ রাতে আগে আমরা দেখি কি হয়, তারপর পরবর্তী পদক্ষেপ ভাবা যাবে। আরও কিছুক্ষণ তর্ক বিতর্কের পর সকলে রাজি হলো প্ল্যান চেটের জন্য। কথা মতো প্ল্যান চেটে বসল প্রফেসর সহ নবনীত, সৌমক, চিত্তরঞ্জন ও সঞ্জীব। বেশ কিছুক্ষণ আহ্বানের পর সঞ্জীবের শরীরের পরিবর্তন লক্ষ্য করা গেল। নবনীত ও প্রফেসরের সাধারণ কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে নিশ্চিত হওয়া গেল দৈরথ ভাইয়েরই আগমন ঘটেছে সঞ্জীবের শরীরে। সকলে এক প্রকার স্বস্তি পেল। তবু যতক্ষণ না পর্যন্ত সবকিছু শেষ হয় ততক্ষণ একটু হলেও ঝুঁকি থেকেই যায়। দৈরথ ভাই, আপনি সেদিন বলেছিলেন কিছু রাজ আছে, যা রাজ থাকাই ভালো। আজ সেই রাজ আমরা জানতে চাই। জানি সেটা আপনি আমাদেরকে জানাতে চান না, চাইলে সেদিনই সবটা খুলে বলতে পারতেন। এখন এটা কারোর মৃত্যুর কারণ হতে পারে। দৈরথ ভাই, একবার সামনে আসুন, কথা বলুন আমাদের সাথে। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর সঞ্জীবের হাতের ধরা পেন্সিল চলতে শুরু করে। কিছু অক্ষর নির্দেশ করল। সেটা একসাথে করলে একটা নাম হয়, রামলাল। রামলাল? রামলালটা আবার কে? কোথায় পাবো ওনাকে?
আবার কিছু অক্ষরের ওপর গিয়ে থামল সঞ্জীবের পেন্সিল, যা একসাথে করলে হয় উমারপুর। আমি হয়তো জানি আমাদের বলবীর সেখানে থাকে। খুব ছোট দরিদ্র গ্রাম, হাতে গোনা পরিবারের বাস ওই ছোট্ট এলাকায়। আমার ছাত্রকে জিজ্ঞেস করলে সমস্ত তথ্য পেয়ে যাব। তাহলে তো ওনার কাছ থেকে সব জানতে পারবো। এবার তবে দৈরথ ভাইয়ের যাবার ব্যবস্থা করি। হ্যাঁ স্যার, এটা তো খুবই দরকার। শেষের সমস্ত আচার শেষ করার পর সঞ্জীবের নিস্তেজ শরীর মাটিতে লুটিয়ে পড়ল। সকলে এবার একটু হাত লাগান, ওনাকে ঘরে নিয়ে গিয়ে শোয়াতে হবে। ওনার জ্বর আসতে পারে, আসলে ওনার ওপর দিয়ে খুব ধকল গেল তো। তবে ভয়ের আর কিছুই নেই, বিপদ আপাতত কেটেই গেছে। তিন দিনের দিন বলবীর সকলকে নিয়ে গেল উমারপুর গ্রামে। নবনীত যতটা বলেছিল তার থেকে অনেক দরিদ্র ও পিছিয়ে পড়া গ্রাম এটি। এখানের ঘরগুলির বেশিরভাগই অনেক পুরনো সময়ে তৈরি করা। সংরক্ষণের অভাবে তার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্বল্প কিছু লোকের বাস হওয়ার দরুন এখানে সবাই সবাইকে চেনে। বলবীরের সাহায্যে রামলালের কাছে পৌঁছতে কোনো অসুবিধেই হলো না। যেখানে সে নিয়ে এলো সেই বাড়ির হাল গ্রামের আর 5টা বাড়ির থেকে উন্নত তো বলাই যায় না, বরং আরও নিকৃষ্ট বলে মনে হলো। অন্য বাড়িগুলোতে তবু এখানকার শীতের থেকে রক্ষা পাওয়ার জন্য দরজা তো আছে, এই বাড়ির কপালে সেটুকুও জোটেনি। অনেক দিনের পরিত্যক্ত ঘর, একটা ভাঙা চৌপায়ার ওপর শীর্ণকায় একটা মানব শরীর কোনো ক্রমে তার উপস্থিতির জানান দিয়ে যাচ্ছে। বলবীরের থেকে জানা গেল হরিয়ানা, পাকিস্তান, পাঞ্জাব থেকে ছড়িয়ে পড়া কৃষক সম্প্রদায়ের মানুষরাই জাট সম্প্রদায় নামে পরিচিত। পরবর্তী সময়ে এই সম্প্রদায়ের লোকজন অনেক উন্নতি করলেও তাদের গ্রামের অবস্থা আরও খারাপ হতে থাকে। এককালে এই গ্রামে অনেক লোকের বাস ছিল, কালের চক্রে সবাই বাইরে চলে গেছে। যাদের যাওয়ার কোনো উপায় নেই তারাই একমাত্র এখানে পড়ে আছে। রামলালও এই অপারগদের মধ্যে একজন। অনেক কাল যাবৎ বিনা চিকিৎসা এখানে পড়ে আছেন মৃত্যুর অপেক্ষায়। গ্রামের সুসময় নাকি এই গ্রামের চৌধুরী ছিলেন। ওনার ভয় নাকি বাঘে মানুষে এক ঘাটে জল খেত। আজ সেই মানুষটার শরীর হাজার রকমের পোকার দংশনে জর্জরিত হয়ে আছে। সকলে একসাথে ঘরে প্রবেশ করে রামলালের সামনে দাঁড়াতেই বৃদ্ধের চোখ দুটো একবার সকলকে দেখে চেনার চেষ্টা করল। সৌমকের ওপরে চোখ এসে যেন আটকে গেল বৃদ্ধের, যেন বহু যুগ ধরে সৌমকের অপেক্ষায় বসে আছেন তিনি। খুশিতে চোখে জল চলে এলো বৃদ্ধ রামলালের। হাত বাড়িয়ে ডেকে নিলেন সৌমককে। সৌমক এগিয়ে ওনার কাছে গিয়ে দাঁড়ালো। মৃদু কণ্ঠস্বরে কি যেন বললেন। কেউ কিছু বুঝতে পারল না, এমনকি বলবীরও না। সকলে ওনার কথা বোঝার চেষ্টা করতে ওনার দিকে তাকিয়ে আছে। সেটা বুঝে রামলাল আবার একবার সকলের ওপর নজর বোলাতে গিয়ে আঁতকে উঠলেন সঞ্জীবকে দেখে। ভীষণ ভয় পেয়ে গেলেন যেন। সৌমককে যথাসম্ভব নিজের কাছে টেনে নিয়ে বিছানাতেই ভয়ে কুঁকড়ে গেলেন। ওনাদের ভাষায় জড়ানো কণ্ঠে বলে উঠলেন, চলে যাও বলতে, চলে যাও। কেন এসেছো এখানে? তোমার সাথে আর আমাদের কারোর কোনো সম্পর্ক নেই। চলে যাও, চলে যাও। আমার কর্তারের থেকে দূরে চলে যাও। অনেক অপেক্ষার পর কর্তার ফিরেছে, আর ওকে তোমার নোংরা ষড়যন্ত্রের শিকার হতে দেব না। চলে যাও, চলে যাও, চলে যাও। উপস্থিত সকলের কেউই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। কি করবে কেউই বুঝতে পারল না। আমি 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 কি করলাম? তুই কিছু করিসনি, মনে হয় অন্য কারোর সাথে তোকে গুলিয়ে ফেলেছেন। বয়স্ক মানুষ, কিছু মনে করিস না, চল আমার সাথে। মানসিকভাবে ভেঙে পড়া সঞ্জীবকে ওই স্থান থেকে টেনে নিয়ে বাইরে চলে গেল চিত্তরঞ্জন। বাকিরা সকলে বৃদ্ধ রামলালকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আশেপাশের লোকেরাও ছুটে এলো। বলবীরের সাথে আসা শহরের বাবুদের দেখে রামলাল বলদেও আর কর্তারের নাম উল্লেখ করেছেন। একথা ছড়িয়ে পড়তেই গ্রামের সকলেই ছুটে এলো রামলালের ঘরে। উত্তেজিত রামলালকে শান্ত করার চেষ্টায় প্রবৃত্ত হলো সকলে। শেষে সে ছটফট করতে শুরু করলে বলবীর ওদের ভাষায় বলল, আপনারা আজ চলেই যান। উনকি তবিয়ত ঠিক হয়ে গেলে আমি খবর পাঠাবো, তখন আসবেন। এতদিন কাজকর্ম বাদ দিয়ে এতগুলো মানুষের এদিক ওদিক ছোটার ফলাফল শূন্য।
রামলাল নামক যে একটা আশার আলো দেখা গিয়েছিল তা যেন আলেয়া হয়েই থেকে গেল। বলদেও আর কর্তার নাম দুটো ব্যতীত আর কিছুই পাওয়া গেল না। গ্রামের বাকিদের কারোর কাছেই এদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেল না। অগত্যা সবাই নিজের কাজে মনোনিবেশ করার চেষ্টা করতে লাগলো। এখনও সৌমক সেই একই মহিলার ভয়াবহ চেহারা দেখে প্রতি রাতেই চিৎকার করে ওঠে। এখন তো এমন স্বপ্নের ভয়ে সে ঘুমোতেও ভয় পায়। রাতের পর রাত না ঘুমিয়ে সৌমকের মাথা এখন আর সঠিকভাবে কাজ করে না। সৌমকের শুধু কাজ নয়, কথাবার্তার ধরনেরও পরিবর্তন হয়ে গেছে গত কয়েকদিনে। অসংলগ্ন কথা এবং ব্যবহারের দরুন অফিস থেকেও সৌমককে কিছুদিন ছুটি নিতে বলে দিয়েছেন। এখন চিত্তরঞ্জন অফিসে থাকলে সৌমক একাই থাকে ফ্ল্যাটে। সৌমকের দাদা ভাইকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সৌমক কিছুতেই রাজি হয়নি। ছোট থেকেই ভাইয়ের জেদের ব্যাপারে অবগত দাদা আর জোর করেননি। তার কর্মজগতে ফেরার তাড়ায় ফিরে গেছেন তিনিও সস্থানে। ওদিকে পীর বাবার দেওয়া মাদুলি খোলার পর থেকেই পরিবর্তন এসেছে সঞ্জীবের জীবনেও। বিশেষ বিশেষ সময়ে শুনতে পাওয়া সেই অস্ফুট শব্দ যেন দিন দিন আরও স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। ভাষা অজানা হলেও এখন যেন এই ভাষা তার খুব আপন মনে হয়। এক নারী কণ্ঠের কলতান যেন শুনতে পায় সঞ্জীব। এই কণ্ঠ যেন তার বহু পরিচিত কোনো আপনজনের। কিছু স্মৃতি এখন তার মস্তিষ্কে ঘোরে, যেখানে সে নিজেকে ধুতি কুর্তা আর পাগড়ি পরে এক ঘাগরা চলি পরা মেয়ের সাথে মাঠের ধারে ঘুরতে দেখে। তবে শত চেষ্টা করেও মেয়েটার মুখটা মনে করতে পারে না। তা সব সময় ঘোমটা টানা অবস্থাতেই দেখে। আশেপাশে কখনো কিছু গবাদি পশুর দেখা পায়। কেন নিজেকে এই সাজে দেখে তা বুঝতে পারে না। সাথের মেয়েটাকে হতে পারে তাও বুঝতে পারে না। তবে সমস্তটা এতটাই স্পষ্ট যেন কদিন আগেই ঘটেছে। স্বপ্ন আর বাস্তবের মধ্যে ফারাক করা এখন মুশকিল হয়ে পড়েছে সঞ্জীবের। দুই বন্ধুকে এমন মানসিক যন্ত্রণায় দেখে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে চিত্তরঞ্জন। বারে বারে ছুটে যাচ্ছে সে, কখনো মনোবিদের দ্বারে তো কখনো প্রফেসরের কাছে, একটু সাহায্যের আশায়। ওদের তিন বন্ধুর কষ্ট দেখে নবনীত সাহায্য করতে চাইলেও তার তো কোনো উপায় জানা নেই। তাকে ট্রেনিংয়ের জন্য বাইরে যেতে হবে কিছুদিনের জন্য। এমতাবস্থায় আবার এক আশার কিরণ হয়ে বলবীরের ফোন এলো। রামলাল নাকি ওদের সকলকে ডেকেছেন। বলদেও আর কর্তারের ব্যাপারে কিছু তথ্য দিতে চেয়েছেন। নবনীত সকলকে ফোন করে রামলালের কাছে যেতে বলল। তাদের কথোপকথনের বঙ্গানুবাদ করলে এরকম দাঁড়ায়। বলো রামলাল, তুমি কি জানতে চাও? ছোটবেলার স্মৃতি বিষয়ে বলছি। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা জাট সম্প্রদায়ের অংশ ছিল কর্তার আর বলদেও। তখন আমার বাবা ছিলেন গ্রামের চৌধুরী। গ্রামের ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে শিখ এবং হিন্দু জাতদের মধ্যে কিছু নিয়ম নির্দিষ্ট করা ছিল। কোনো পুরুষ এমন কোনো মহিলাকে বিয়ে করতে পারবে না যদি তার চার দাদু ঠাকুমার মধ্যে কেউ নিজের মতো একই বংশ থেকে আসে। কেউ এই নিয়মের বিরুদ্ধ আচরণ করলে তার জন্য বরাদ্দ ছিল সমাজের মুখপাত্রদের নির্দিষ্ট করা কঠিন শাস্তি। কখনো কখনো সেই শাস্তি কারোকে নৃশংসভাবে হত্যা করতেও পিছু পা হতো না। আরো অবাক করা ব্যাপার হলো, নিয়ম নির্দিষ্ট করার সময় এমন হতো যে আপনজনের প্রতি আপনজনেরাই এমন নৃশংস শাস্তি ঘোষণা করত। সামাজিক নিয়ম রক্ষার থেকে বড় কর্তব্য তাদের আর কিছুই নেই। আমার একমাত্র ছোট বোন পেয়ারি মন দিয়ে বসেছিল বলদেওকে। বলদেও নিজেও যে পেয়ারির প্রতি আকৃষ্ট ছিল না তা নয়, এমন ইচ্ছার ফলাফল ভেবে নিজের আবেগ লুকিয়ে রাখত বলদেও। গবাদি পশু চড়াতে গিয়ে মাঠে কিছুক্ষণ একসাথে কাটানো সময়গুলো দুজনের মনের সাধের সত্যতা নীরব থেকেও একে অপরের সামনে খোলাসা করে দিত। ওদের হাবভাব
একে অন্যকে শব্দ ছাড়াই মনের কথা জানিয়ে দিত। কথাতেই বলে, গন্ধ আর প্রেমের প্রকাশ কেউ না করলেও তারা নিজ চরিত্রের কারণেই প্রকাশ হয়ে যায়। আমাকে আর কর্তারকে সকলে অভিন্ন হৃদয় বন্ধু বলেই জানত। কর্তার সিং একদিন কথা বলতে বলতে তার প্রিয় বন্ধুর সুন্দরী বোনের জন্য বিয়ের প্রস্তাব দেয়। তাদের বন্ধুত্ব আত্মীয়তার নাম পেতে পারে। প্রিয় বন্ধু আমার পরিবারের অংশ হতে পারে এই ভেবেই খুশি ছিলাম আমি। বাবাকে এই প্রস্তাব জানানোর সাথে সাথে দুই পরিবারেই খুশির হাওয়া বইতে শুরু করে। সামাজিক সমস্ত নিয়ম মেনে কর্তার পিয়ারির সম্বন্ধে কোনো বাধা ছিল না। বাধা ছিল শুধু পিয়ারির মনে। দিন রাত পিয়ারি প্রার্থনা করতেও যেন এই বিবাহ বন্ধনে তাকে আবদ্ধ না হতে হয়। পিয়ারির প্রার্থনা অগ্রাহ্য করে বিয়ে হয়ে যায় কর্তারের সাথে। বলদেহ জানতেও পারে না পিয়ারির মনে কি ছিল। আর 5টা মেয়ের মতো ভালোবাসা ভুলে স্বামীর সাথেই সংসার ধর্ম পালন করছিল পিয়ারি। সে সন্তান সম্ভব হওয়ার কথা জানার পর আরো একবার আনন্দ বন্যা বয়ে যায় সকলের মনে। কিন্তু এবারে আর এই আনন্দ বেশি দিন স্থায়ী হতে পারে না। পিয়ারি নিখোঁজ হয়ে যায়। কর্তার ভেঙে পড়ে, খুব কান্নাকাটি শুরু করে। বলদেহের সাথে পিয়ারির বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানায়। সে নাকি নিজের চোখে সব দেখেছে। এছাড়াও কিছু প্রত্যক্ষদর্শীর বয়ানও ছিল প্রমাণ। পিয়ারিকে বলদেও কোথাও লুকিয়ে রেখেছে। এই সন্দেহে বলদেওকে মারধর করে প্রাণে মেরে ফেলে গ্রামের সকলে। চরিত্রহীন বোনের খোঁজ না করে আমি নিজেই আবার বিয়ে দিই কর্তারের। বোনের পাপের প্রায়শ্চিত্ত করতে গ্রামের চৌধুরী সহ বাকি সব গণ্যমান্য ব্যক্তিরা মোটা অঙ্কের জরিমানাও ধার্য করেন। আমার পরিবারকে বঞ্চিত হতে হয় গ্রামের চৌধুরী পদ থেকে। তার বদলে কর্তার হয় গ্রামের নতুন চৌধুরী। তাহলে কি দেখতে পাওয়া মহিলা পিয়ারি? প্রাথমিকভাবে তাই তো মনে হচ্ছে। তবে উপায়? আজ রাতে আমরা যাব সেই গাছের তলায়। আমিও কথা বলবো ওর সাথে, জানতে চাই ও কেন এমন কাজ করল। আপনার শরীর দেখে তো মনে হচ্ছে আপনার শরীর খুব খারাপ। এইসবের জন্য শরীরে খুব ধকল হয়। আপনি সেই ধকল সহ্য করতে পারবেন না। তবে তবে আমাকে নিয়ে চলুন। আমি সামনে যাব না, দূর থেকে শুনবো শুধু। মৃত্যু পথযাত্রীর কিসের ভয়? আজ নয়তো কাল মরতেই হবে। আমার প্রশ্নের উত্তর না পেলে আমি মরেও শান্তি পাবো না। উনি ঠিক বলছেন স্যার, মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে হয়। ঠিক আছে, তবে তাই হোক। এটা কিন্তু অনেক বড় রিস্ক হয়ে গেল। গ্রামের লোকেরা জানতে পারলে আমাদের মেরে পুঁতে দেবে। জানি, তবে এই রিস্ক আমাদের নিতেই হবে। এছাড়া যে আর কোনো উপায় নেই। দৈরত ভাই রামলালের নাম বলেছিল, সে তো বলতে পারলো না পিয়ারি কি চায়। এবার যদি রামলাল দেখে কিছু বলে। সৌমক মুখে কিছু না বললেও সব কিছুতে একটু বিরক্ত হতে লাগলো। ঠিক রাত 2টোর সময় আবার সেই গুনগুন শুরু হলো, সাথে সেই গন্ধ। রামলালের খাটিয়া গাছতলায় রেখে সকলে আড়ালে চলে গেল। এবার সকলকে অবাক করে পিয়ারি তার ভাষায় যা বলল
তার বাংলা হলো, এত বছর পর বোনের কথা মনে পড়ল। চরিত্রহীন মেয়ের সাথে সম্পর্ক রাখা আমাদের সংস্কার বিরুদ্ধ। আমি চরিত্রহীন নয় দাদা, সত্যিটা তোমাকে জানাবো বলে এতদিন আমি ঘুরে বেড়াচ্ছি। তোমাকে সত্যি না জানালে যে আমার মুক্তি নেই দাদা। কি আর বলবি নতুন করে? সকলে জানে কর্তারকে বিয়ে করেও আমি শুধু বলদেওকেই ভালোবাসতাম। সত্যিটা অনেকেই জানে না। বলদেওকে বড় ভাইয়ের মতোই আমার ভালো লাগতো। ওর সাথে কথা বলতে, সময় কাটাতে খুব ভালো লাগতো। তা বলে ও আর আমি প্রেম করছিলাম না। কথা হলেই বলদেও আমাকে কর্তারের কথা বলতো। ও চাইতো যে আমি কর্তারকে বিয়ে করি। একদিন বলদেওর গরু আমাকে শিং উঁচিয়ে তাড়া করে। দৌড়তে গিয়ে পিছল নদীর পাড়ে পা পিছলে পড়ে যাই আমি। বলদেও আমাকে নদী থেকে তুলে আনে। ততদিনে আমিও কর্তারকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলাম। বলদেওর হাতে কর্তারের পাঠানো এক জোড়া নূপুর সেদিন জলে পড়ে যায়। আমি অনুরোধ করেছিলাম সেই নূপুরটা আমাকে যে করেই হোক খুঁজে দিতে হবে। আমার মন খারাপ কমাতে মজা করে নদীর থেকে পাথর কাদা এসব তুলে দেখাচ্ছিল বলদেও। অবশেষে আমি ওর কাণ্ড দেখে হেসে ফেলি। আমরা জানতাম না আড়াল থেকে কর্তার আমাদের ওপর নজর রাখছে। ভিজে কাপড়ে দুজনকে দেখে কর্তা দুয়ে দুয়ে 4 করে নেয়। পরদিনেই তোমাকে বলে আমার বিয়ের কথা পাকা করে নেয়। আমি খুব খুশি ছিলাম। আমার বিয়ে ভাঙলো, আমার ভুল ভাঙলো বিয়ের প্রথম রাতেই। প্রতি রাতে নতুন নতুন ভাবে অত্যাচার করতো আমার স্বামী। কিছুতেই তাকে আমি আমার কথা বিশ্বাস করাতে পারছিলাম না। সকলের সামনে আমার স্বামী আমার আর বলদেওয়ের সাথে খুব ভালো ব্যবহার করত। নানা বাহানায় আমাদেরকে একা ছেড়ে দিত। সে আড়াল থেকে নজর রাখত। রাতে এই সব কথা তুলে চলতো আর নতুন অত্যাচার। ভেবেছিলাম একটা সন্তান আসলে সব ঠিক হয়ে যাবে। আসলে ঘটল বিপরীত। আমার স্বামী ভাবলো আমার সন্তানের পিতা বলদেও। আমার মুখ হাত বেঁধে ঘরের কুঠুরিতে আটকে দেয় আমার স্বামী। খেতেও দিত না। বাইরে গিয়ে রটিয়ে দেয় আমি বলদেওর সাথে পালিয়ে গেছি। আমাদের সমাজে পরকীয়া মানে জঘন্য অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা নেই। কেউ সত্যিটা জানার চেষ্টাও করলো না। এমনকি বাবাও নীরবে আমাকে অপরাধী ভেবে নিয়ে নিজের চৌধুরী পদ থেকে অবসর নিল। কেউ একবার ভেবেও দেখলো না আমি এমন কিছু করতে পারি না। সকলে নৃশংসভাবে মেরে বলদেও ভাইকে হত্যা করলো। আমি তো ভেবেছিলাম আমার গর্ভের সন্তান এত অত্যাচার সহ্য করে মরেই যাবে, তবু সে জন্ম নিল। আমার সামনেই আমার স্বামী নিজের হাতে নিজের সন্তানের গলা টিপে মেরে ফেলল। এভাবেই তিলে তিলে একসময় আমারও মৃত্যু হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কেউ আমার কাছে আসতো না। খিদে তেষ্টায় তিল তিল করে আমি মরে গেলাম। মরার পরও কারো সময় হলো না আমার মৃতদেহ সৎকার করার। ওই ঘরেই আমার দেহে পচ ধরতে শুরু করলো। আমার শ্বশুর বাড়ির লোকেরা পচা দুর্গন্ধ পেয়ে ঘরের ঘরে আগুন লাগিয়ে দিল। কেউ আমার পরিণতির কথা জানতেও পারল না। আমার যে দাদার আমি হৃদয়ের টুকরো ছিলাম, সেও আমাকে ঘৃণা করে গেল আজীবন। আমি অবশ্য বাকি সকলের গতি করে দিয়েছি। বাকি আছে শুধু এই মানুষটা। নিজের দিকে ইশারা করে বলল পিয়ারি। আজ আমার অপেক্ষার অবসান হবে। বলদেও ভাইকে আজ কত বছর ধরে আমি সব বলার চেষ্টা করে গেছি, কিন্তু শরীরের তাবিজ আমাকে আটকে দিয়েছে বারংবার। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি তো আপনার মতোই ভুক্তভোগী। তবে আমাকে কেন ভয় দেখাতেন? আপনি আমার থেকে কি চাইছেন বলুন?
কি করতে পারি আমি আপনার জন্য? আমি ভয় দেখাতে চাইতাম না, আমি শুধু চাইতাম আমার দাদা সত্যিটা জানুক। দাদাকে এভাবে কষ্ট পেতে দেখে আমার কষ্ট হতো খুব। তবে আপনি নিজে গিয়ে ওনাকে সব সত্যি জানাননি কেন? আপনি তো জানেন সকলে আমাদের মতো অশরীরীদের সাথে যোগাযোগ করতে পারে না, কিন্তু স্বল্প সংখ্যক লোকের এই ক্ষমতা থাকে। আপনি তো আমাকে বড় ভাইয়ের জায়গা দিয়েছিলেন, তবে বড় ভাইয়ের একটা অনুরোধ রাখবেন। পিয়ারি কাঁদো কাঁদো স্বরে বলল, আমি তো সর্বহারা, আমি কি দিতে পারবো? শোভক আর চিত্তরঞ্জন আমার খুব আপনজন। আপনি সৌমককে হত্যা করার পরিকল্পনা ত্যাগ করুন। ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব। পিয়ারি ক্ষোভে ফেটে পড়ল। আর ওর কারণে যে আমি মরলাম, আমার নিষ্পাপ সদ্যজাত সন্তানের মৃত্যু হলো। মা হয়েও আমার সন্তানকে আমি ছুঁয়ে দেখতে পারলাম না। তার বেলা তার বিচার কে করবে? সে যা করেছে তা আগের জন্মে করেছে, এ জন্মে সে অন্য মানুষ। আত্মা অবিনশ্বর, তার পরিবর্তন হয় না। দেখলেন না, এ জন্মেও সে বলদেও ভাইকে সন্দেহ করে চলেছে। এমন বন্ধুত্ব পাওয়া স্বয়ং ঈশ্বর লাভের সমান। ওর তো চরম সৌভাগ্য। তবু সে কেমন করে নিজের পায়ে কুড়ুল মারল তা তো নিজের চোখেই দেখলেন। তবু বলছেন তাকে ক্ষমা করতে? বলছি, এভাবে চলতে থাকলে এই চেন কখনোই শেষ হবে না। কর্তার যদি সত্যিই বের করতো, তবে আপনাকে এত বছর অতৃপ্ত হয়ে ঘুরতে হতো না। আজকের পরে আপনি হয়তো মুক্তি পাবেন। আটকে যাবে সৌমক, পরের জন্মে আবারও সে প্রতিশোধ নিতে আসবে। আর এটাই এইভাবে চলতে থাকবে। এখন আপনি একমাত্র পারেন এই আগুন এখানে নেভাতে। না, দেখ বোন, তোর নামের অপবাদ শুনে আমি সারা জীবন কষ্ট পেয়ে গেছি। এবার আমার মরার সময় হয়ে এসেছে। কথা শোন, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। আমাকে সাথে নিয়ে চল। দুই ভাই বোনে সব ভুলে নতুন করে শুরু করব। এটাই আমার শেষ ইচ্ছে। পূরণ করবি না? মৃত্যুর আগে শেষ ইচ্ছে পূরণ না হলে কি পরিণতি হয় জানিস তো তুই? আমার থেকে ভালো আর কে জানে। তোমার কষ্টের জন্যই তো আমি মুক্তি পাইনি দাদা। তোমাকে এই অবস্থায় আমি আসতে দেব না। আমার যত কষ্ট হোক না কেন, আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব। রামলাল ধুঁকতে ধুঁকতে বলল, তবে আমাকে নিয়ে চল তোর দুনিয়ায়, নিয়ে চল। কথাটা শেষ করার পরেই খুব শ্বাসকষ্ট শুরু হলো রামলালের। জিভ জড়িয়ে গেল। চোখ দুটো বিস্ফারিত হয়ে যেন অক্ষিকোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। সময় আর নেই। সত্যি আর বেশি অপেক্ষা করতে হলো না। রামলালের জীবনলীলা সাঙ্গ হতেই নিস্তেজ হলো সৌমকের শরীর। আগের ঘটনা অতিক্রান্ত হয়েছে 5 বছর হয়ে গেল। সেদিন জ্ঞান ফেরার পর থেকে সৌমক অনেক পাল্টে গেছে। আর কখনো কাউকে সন্দেহের চোখে দেখে না। গত কয়েকটা দিন কি হয়েছে তার কিছুই সৌমকের মনে ছিল না। নিজে কিছু জিজ্ঞেসও করেনি কোনোদিন। যেন কখনো ওর জীবনে কিছু ঘটেইনি। বিয়ে করেছে 3 বছর আগে। আজ তার ছোট্ট সুন্দর ফুটফুটে একটা মেয়ে হয়েছে। সঞ্জীব আর চিত্তরঞ্জন এসেছে বন্ধুর এই খুশিতে সামিল হতে। কি মিষ্টি দেখতে রে, একদম পরি। না না, এ নাম চলবে না, মডার্ন নাম রাখতে হবে একটা। ওর নাম তো ঠিক করাই আছে, তোরা চিনতে পারলি না ওকে? কে ও? নাম কি? পিয়ারি। সৌমকের মুখে এই নাম শুনে চমকে উঠল দুজনের মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল।
আবার পিয়ারি। এতক্ষণ আপনি শুনছিলেন ভয় দেখানো বারণ, রচনা মিতালি হোম, গল্প পাঠে এবং গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। ভিডিওর শুরুতে আপনাদের আমি কলকাতা বইমেলায় বসাক বুক স্টোর্সের আসন্ন 32টি বইয়ের মধ্যে 2টি বই সম্পর্কে বলেছি। এখন বলবো আরও 2টি বইয়ের কথা। প্রথম বই রক্তাক্ত রাজদণ্ড, রচনা শাশ্বত ধর। এই উপন্যাস কোনো নির্ভেজাল ইতিহাস নয়, বরং ইতিহাসের সেই অন্ধকার পথের গল্প যা বাংলার মানুষের রক্ত আর ঘামের সাক্ষী। একদিকে মোহনলালের সাহস, অন্যদিকে সন্ন্যাসী বিদ্রোহের ধ্বনির সঙ্গে মিলে মিশে তৈরি হয় এমন এক রোমাঞ্চ যা ইতিহাসকে প্রশ্ন করে আর সত্যকে খুঁজে বের করার সাহস যোগায়। এবছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2025-এ বসাক বুক স্টোর্সের হাত ধরে প্রকাশিত হতে চলেছে রক্তাক্ত রাজদণ্ড, রচনা শাশ্বত ধর। দ্বিতীয় বই ঊর্ণনাভর মৃত্যু নেই, রচনা শ্যামল ঘোষ। কোভিড-19-এর পর কি আরও ভয়ঙ্কর কোনো ভাইরাস আসতে পারে? কাদের হাত আছে এই মারণ ব্যাধি ছড়ানোর পেছনে? কি তাদের উদ্দেশ্য? পলাতক নাৎসি যুদ্ধ অপরাধীদের গোপন সংগঠন দ্য স্পাইডার আর ইসলামিক সন্ত্রাসী দল রুগ হাত মিলিয়েছে কেন? কারা তাদের অর্থ সাহায্য দিচ্ছে? সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসছে বইমেলায় শ্যামল ঘোষের আন্তর্জাতিক ষড়যন্ত্র ও বায়োটেররিজম নিয়ে এক রোমাঞ্চকর থ্রিলার ঊর্ণনাভর মৃত্যু নেই। এবারে আপনাদের বলি এবারের কলকাতা বইমেলায় বসাক বুক স্টোর্সের ঠিকানা। 7 অথবা 8 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকতে পারেন এবং সোজা চলে যেতে পারেন 403 নম্বর স্টলে। 403 নম্বর স্টল মানেই বসাক বুক স্টোর। অবশ্যই বই পড়ুন এবং বই পড়ান। এতক্ষণ আপনি শুনছিলেন ভয় দেখানো বারণ, রচনা মিতালি হোম, গল্প পাঠে এবং গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। সমগ্র পরিবেশনা ও পরিচালনায় ছিল টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে সন্দীপন দাস। অসংখ্য ধন্যবাদ জানাই বসাক বুক স্টোর্স প্রাইভেট লিমিটেডকে আমাদের এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।